ঈশান দাঁড়া বাবা, কথা আছে তোর সাথে। কি কথা মা, তাড়াতাড়ি বলো, অফিসের সময় হয়ে যাচ্ছে। ঈশান বাবা, তোর বিয়ে ঠিক করেছি আমি। এই কথা শুনে ঈশান আকাশ থেকে পড়ল। বলা নাই কওয়া নাই, হঠাৎ বিয়ে। ঈশান তাড়াহুড়ো করে বলল, বিয়ে? হঠাৎ বিয়ে কেন মা? আমি এখন প্রস্তুত না বিয়ের জন্য। হঠাৎ কোথায়? পড়াশোনা শেষ করেছিস, এখন চাকরি করিস, তোর বিয়ে তো করার বয়স হয়েছে তাই না? হয়েছে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। ঈশানের বাবা এতক্ষণ দাঁড়িয়ে শুনছিল মা ছেলের কথা। তিনি এবার এগিয়ে এসে বলল, ঈশান মেয়েটা আমার পরিচিত, আমার বিজনেস পার্টনারের মেয়ে, শিক্ষিত ভদ্র মেয়ে। বাবা যতই ভালো হোক, আমি বিয়ে করব না। কেন, তোর কি কাউকে পছন্দ আছে নাকি? থাকলে বল, সেখানে কথা বলি। আরে না মা, সেরকম কেউ নাই। তাহলে আর কি, বিয়েতে অমত করার কোনো কারণ দেখছি না, বিয়ের জন্য প্রস্তুত হও। ঈশান আর কথা বলার ভাষা খুঁজে পেল না। সে জানে সে এখন কিছু বললেই মা বাড়ি মাথায় করে ফেলবে, তাই সে কিছু না বলে অফিসে চলে গেল। দেখতে দেখতে সেই অপ্রত্যাশিত দিন চলে এলো ঈশানের জীবনে। হ্যাঁ, আজ ঈশানের বিয়ে। ঈশান বাসর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, বুক দুরু দুরু করছে। চেনা নাই জানা নেই একটা মেয়ের সাথে থাকতে হবে তাকে। ভাবতে কেমন যেন লাগছে। সে আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অমনি কেউ এসে ওকে সালাম করলো। ঈশান হাত বাড়িয়ে তাকে ওঠাতেই বুম, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মনে হলো। সে চিৎকার করে বলল, আপনি এখানে আমার রুমে কি করছেন? বেরিয়ে যান এখান থেকে। মেয়েটা এতক্ষণ মাথা নিচু করেই ছিল। হঠাৎ পরিচিত কণ্ঠ পেয়ে সামনে তাকাতেই মেজাজ গরম হয়ে গেল। সে রেগে বলল, ঈশানের বাচ্চা, তুই আমার বাসর ঘরে কি করছিস? এখানে তো আমার বরের থাকার কথা। আপনার বর মানে? এটা আমার বাড়ি, আমার ঘর, আর আজ আমার বিয়ে হয়েছে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস, তোর সাথে আমার বিয়ে হয়েছে? আমার তো সেটাই মনে হচ্ছে। আপনার মতো কালনাগিনীর সাথে আমার বিয়ে হয়েছে। কি বললি তুই? মুখ সামলে কথা বল, থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। একদম বড় গলায় কথা বলবেন না। ভুলে যাবেন না আপনি আমার ঘরে দাঁড়িয়ে কথা বলছেন। তোর ঘর মানে কি? বিয়ে যখন হয়েছে তাহলে সেখানে আমারও সমান অধিকার আছে। ওরে বাবা, আপনি এই বিয়েটা মানেন নাকি? বিয়ে মানি আর না মানি, অধিকার আমি ছাড়বো না। ঈশানের মাথায় রাগে ধপধপ করছে, কিন্তু সে পারছে না ঘর থেকে বেরিয়ে যেতে, কারণ বাইরে বাড়ি ভর্তি মেহমান। এখন যদি রুম থেকে বের হয় তাহলে সকলে নানান কথা বলবে। ঈশান চায় না কেউ কোনো কটু কথা বলুক। ঈশান ধপ করে সোফায় বসে পড়ল। তারপর শান্ত কণ্ঠে বলল, দেখুন, আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তোমার কি মনে হয় আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে চার পায়ে দাঁড়িয়ে আছি? আমি সেসব বলছি না, আমি শুধু আমার নিজের কথা বলছি। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। কোনোদিনও মানবো না আমি তোমাকে, শুনতে পেয়েছো? এবার বেরিয়ে যাও ঘর থেকে। বেরিয়ে যাব মানে? কোথায় বেরিয়ে যাব? কোথায় যাবে সেটা আমি জানি না, তোমার সাথে এক ঘরে আমি থাকতে পারবো না। সে ঘুরে বালি, আমার সাথেই থাকতে হবে আপনাকে। আমি এখন কিছুতেই রুমের বাইরে বের হতে পারবো না। বাইরে আমাদের সমস্ত আত্মীয় স্বজন কাজিন রয়েছে, ওদের সামনে দিয়ে আমি কিভাবে বের হব? তাহলে যা খুশি করো, আমি শুয়ে পড়লাম। এই বলে তুলি বিছানায় ধপ করে শুয়ে পড়ল। ঈশান তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, আর আপনি পুরো খাটেই জোরে শুয়ে পড়েছেন, আমি কোথায় শুব? কোথায় শোবে? আবার সোফায় শও? মগের মূল্যক নাকি? আমার ঘর, আমার বিছানা, আমি নাকি সোফায় শুব? সোফায় না শুলে ফ্লোরে শও, কিন্তু বিছানায় উঠতে পারবে না, খবরদার। 100 বার আমি বিছানায় শুব, পারলে আটকান। এই বলে ঈশান উঠে গিয়ে ধপ করে বিছানার এক পাশে শুয়ে পড়ল। এটা দেখে তুলির মেজাজ গরম হয়ে গেল। সে উঠে পড়ে ঈশানকে ধাক্কাতে লাগলো। ওঠ বলছি ঈশানের বাচ্চা, তোর সাথে এক খাটে আমি কিছুতেই ঘুমাবো না, সর এখান থেকে। কিছুতেই না, আমার বিছানায় আমি ঘুমাবো, আপনি পারলে নিচে গিয়ে ঘুমান। তুলির রাগ উঠে গেল। সে একটু উঠে ঈশানের গলায় কামড় মেরে দিল। ঈশান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কি মেয়ে রে বাবা, মেয়ে তো নয়, যেন আস্ত একটা রাক্ষসী। ঈশান তুলিকে ধাক্কা দিয়ে বলল, রাক্ষস নাকি? জীবনে মাংস খান নাই, মনে তো হচ্ছে সব মাংস তুলে নিবেন। বেশ করেছি কামড় মেরেছি,
এক্ষুনি নামো বিছানা থেকে, না হলে কি করব আমি নিজেও জানি না। কি করবেন? আরো কামড়াবেন নাকি? দরকার হলে আরো কামড়াবো, তুমি নামো বিছানা থেকে। ওহ ম্যাডাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমিও কামড়াতে পারি। আর আমি কামড় মারলে এমন জায়গায় দিব কাউকে দেখাতে পারবেন না কিন্তু। ঈশান, বেশি বেশি করছো। মোটেও না, তবে আর একটা কথা বললে বেশি বেশি করব। চুপচাপ ঘুমান। তুলি আর কথা না বাড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। এই বেয়াদবটার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ঈশানও একটু তুলির দিকে তাকিয়ে তারপর চোখ বন্ধ করে নিল। সকাল হয়েই এসেছে, হালকা রোদ জানালা দিয়ে ঢুকছে, ঘরে নরম আলো ছড়াচ্ছে। তুলি ধীরে চোখ খুলল, আর চোখ খুলতে সে দেখল ঈশান তার পাশে শুয়ে আছে, বুকে জড়িয়ে ধরে নিঃশব্দ ঘুমের মধ্যে শান্ত। তুলি এক ঝটকায় লাফ দিয়ে উঠে চোখে আগুন নিয়ে বলে, তুমি এখানে কি করছো? নামো এক্ষুনি, কোন সাহসে আমাকে জড়িয়ে ধরো? ঈশান হোঁচট খেয়ে ওঠে, ঘুমটা ভেঙে যায়। আমি তো ঘুমিয়েছিলাম, কখন জড়িয়ে ধরেছি জানি না। তুমি কি ভাবছো ঘুমের মধ্যে আমার সুযোগ নেবে? লুচ্চা কোথাকার। আপনি কি সুন্দরী ঐশ্বরিয়া নাকি যে ঘুমের মধ্যে আপনার সুযোগ নিতে হবে? তুলি চোখে আগুন নিয়ে তাকিয়ে থাকলো ঈশানের দিকে। ঈশান এবার কিছুটা ভদ্রভাবে বলল, ঠিক আছে, রাগ করবেন না, তবে আমি চাই না আপনাকে কষ্ট দেওয়ার। ঘুমের মধ্যে যা হয়েছে ভুল হয়েছে। ভুল? তুমি কি মনে করো যা খুশি করে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়? তুলি বিছানার একপাশে ঝুঁকে শুয়ে রইল, মুখে রাগ, চোখে ক্ষোভ, কিন্তু ভেতরে অজান্তেই কাঁপছে। ঈশানও পাশে বসে একটু হেসে তাকালো। তার হাসিতে ভাঙ্গা ছেলে মানুষই শান্তি আর চুপচাপ সাহস সব মিলেমিশে আছে। ঠিক আছে, আমি মনে রাখবো। তবে আজ সকালে আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম, সেটা ভুল। আমি চেষ্টা করব আপনার কাছে না আসার। তোমার মতো ছেলেকে আমার ভালোভাবেই চেনা আছে। মেয়ে মানুষ দেখলেই নিজেকে সামলাতে পারো না। একদম আমার চরিত্র নিয়ে কথা বলবেন না, আপনি খুব খারাপ হয়ে যাবে। কি করবে তুমি, লুচ্চা বদমাশ কোথাকার? ঈশান আর নিজেকে সামলাতে পারল না। সে উঠে গিয়ে তুলিকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার ঠোঁট কামড়ে ধরল। এটা সাধারণ কিস নয়, এটা যেন বহুদিনের রাগের বহিঃপ্রকাশ। সে তুলির ঠোঁট কামড়াচ্ছে শুধু। তুলি ছটফট করে উঠল। ঈশান থামল না, বরং তুলির বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল। তুলি আটকে উঠে কান্না করে দিল। ঈশানের এবার হুঁশ ফিরল। সে তুলির দিকে তাকিয়ে দেখল সে চোখ বন্ধ করে কাঁদছে। ঈশান মনে মনে কয়েকবার শিট করে সরে গেল, তারপর বলল, এরপর আমার চরিত্র নিয়ে কথা বলার আগে 10 বার ভাববেন, না হলে এখন যেটা না করে উঠে যাচ্ছি তখন সেটা করতে বাধ্য হব। ঈশান আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ধারাম করে দরজা বন্ধ করে দিল। তুলি বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। তারপর ফুপাতে ফুপাতে বলল, তুমি আগের মতোই রয়ে গেছো ঈশান। তখনও আমাকে বোঝোনি, এখনো বোঝো না। সকালটা তখন পুরোদমে জেগে উঠেছে। জানালা দিয়ে রোদ ঢুকে বিছানার চাদরে সোনালি ছোঁয়া ফেলেছে। ঈশান তখন ওয়াশরুম থেকে এসে আবার ঘুমিয়েছে। ঈশান আধো ঘুমে, চোখে মুখে অলসতা লেগে আছে। তুলি মুখ গম্ভীর করে বসে আছে বিছানার এক কোণে। ঝগড়ার রেশ এখনো গায়ে লেগে আছে তার। হঠাৎ দরজায় নখ হলো। তুলি চমকে তাকালো দরজার দিকে। ঈশান এখনো অর্ধেক কম্বল মুড়ে শুয়ে আছে। বিরক্ত মুখে তুলি উঠে গেল দরজার দিকে, এগিয়ে গিয়ে খুলে দিল। দরজা খুলতে দরজার সামনে দাঁড়িয়ে আছে ঈশানের ভাবি, মুখে কুনসুটি হাসি ভরা, হাতে ট্রে, তাতে 4 কাপ আর বিস্কিট। আরে তুলি, এখনো ঘুমাচ্ছ নাকি? কি নতুন বউ, বরের আদর খেয়ে ক্লান্ত হয়ে পড়েছ বুঝি? না ভাবি, তেমন কিছু না। তেমন কিছু না মানে? আরে আমি জানি বউয়ের মুখে তেমন কিছু না মানে অনেক কিছু। তুলি এবার মুখ ঘুরিয়ে নিল। ভেতরে গিয়ে বিছানার চাদর গোটাতে লাগলো। তার গাল তখন টকটকে লাল। ভাবি আবার বলল, আচ্ছা, গোসল করো না এখনো? মানুষ দেখলে কি ভাববে? একে নতুন বউ, তার উপর এত রূপ, আর সকাল পর্যন্ত শোয়া। না ভাবি, তেমন কিছু হয়নি গোসল করার মতো। কি বলো? এত সুন্দর বউ পেয়ে তোমার বর কিছু করে নাই নাকি? এ তো বিশ্বাস হয় না রে।
তুলির মুখে একটাও কথা বেরোলো না। তার গাল লাল হয়ে উঠল লজ্জায়, ঠোঁট কাঁপছে, চোখ নিচু করে লজ্জা লুকাতে পারছে না। সে তাড়াহুড়ো করে মুখ ঘুরিয়ে ভেতরে চলে গেল। ভাবি তখনও দাঁড়িয়ে, মুখে হাসি নিয়ে বলল, আই তুলি, চা টেবিলে রেখেছি। আর শোনো, এভাবে লাল মুখ করে দৌড়ে যেও না, মানুষ ভাববে সত্যিই কিছু হয়েছে। ভাবি চলে গেল। তুলি আরো লজ্জে মাথা নিচু করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভিতরে গিয়ে দেখলো ঈশান বিছানায় বসে মুখে চাপা হাসি নিয়ে তাকিয়ে আছে। ঈশান মুচকি হেসে, কি বললো ভাবি? আমার আদরের নামও নিলেন নাকি? চুপ করো, তোমার ভাবি না হলে আমার মাথা খাওয়া হয়ে যেত। মাথা তো খাওয়াবেই, এমন সুন্দর মুখে লজ্জা এলে আমি না খেলে কে খাবে বলেন? তুমি কথা বলো না ঈশান, তোমার কথা শুনলে আমার শরীর জ্বলে। তুলি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। বাইরে ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে। ঈশান গিয়ে দাদির কাছে বসলো সোফায়। ঈশানের দাদি মিটমিট করে হেসে বলল, কিরে দাদু ভাই, বউ কেমন লাগলো বললি না তো? দাদি, তোমার ছেলের পছন্দ ভালো না, সিনিয়র মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিল। কি বলিস দাদু ভাই, এখন আবার এসব কেউ দেখে নাকি? মনের মিল থাকলে সব কোনো ব্যাপার না। সেটাই তো দাদি, মনের মিল মনে হয় জীবনে হওয়ার সম্ভাবনা নাই। কেন রে দাদু ভাই, এক রাতেই এমন এরকম কথা বলছিস কেন? বউ কি তোর মন ভরাতে পারে নাই? আরে দাদি, কাছে গেলে না মন ভরবে? বউ তো পুরো কারেন্ট, কাছে যাওয়ার আগেই শর্ট লাগে। কি বলিস দাদু ভাই, তাহলে তো মেলা সমস্যা। বউকে নিয়ে নিজের হাতের মুঠোতে রাখতে হয়, না হলে সারা জীবন তার আসল ধরে ঘুরতে হবে। ঈশান এক পলক তুলির দিকে তাকালো। কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে। সে তার দাদিকে দেখিয়ে বলল, দেখছো দাদি কেমন করে তাকিয়ে আছে? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে আমাকে। সেটাই তো দেখছি দাদু ভাই, কিন্তু আমার মনে একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ দাদি? নাতবর তাকানোতে স্পষ্ট বোঝা যাচ্ছে তোরা আগে থেকে পূর্ব পরিচিত। মনে হচ্ছে ওর মনে তোকে নিয়ে ভীষণ রাগ জমে আছে। ঈশান হঠাৎ খুক খুক করে কেসে উঠল। দাদিকে কি বলা ঠিক হবে? তারপর ভাবলো কাউকে তো দরকার মনের কথা বলার জন্য, তাই সে ঠিক করলো সব বলবে দাদিকে। ঈশান তার দাদির আর একটু কাছে গিয়ে আস্তে আস্তে বলল, দাদি, তোমাকে বলেছিলাম না একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করছি? কইছিলি তো, অনেক আগের কথা। এখন আবার সেসব বলছিস কেন? এখন বিয়ে হয়েছে, বউ নিয়ে থাক। আরে দাদি, কথা তো সেটা না, কথা হচ্ছে যার সাথে প্রেম ছিল সেই এই তুলি। কি বললি? তাহলে এটা তো আরো ভালো কথা। ভালো না দাদি, ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে 3 বছর আগে। সেটা আবার কি? আরে দাদি, ব্রেকআপ মানে ছাড়াছাড়ি হয়েছে। ও, তাহলে তো কোনো ব্যাপার না। এক সময় যখন ভালোবাসা ছিল, আবার হবে, সমস্যা কি? আরে দাদি, তুমি চেনো না ওকে, ও খুব রাগী। ধুর দাদু ভাই, তুমি জানো না, স্বামীর ভালোবাসাতে সব রাগ বলে পানি হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। ডাইনিং টেবিলে সাজানো গরম গরম ব্রেকফাস্ট, রুটি, ডিম, সবজি আর দুধের গ্লাস। কিন্তু টেবিলের দুপাশে বসা মানুষ দুটোর মুখে একটাও হাসি নেই। এক পাশে তুলি চুপচাপ, মুখে কোনো কথা নেই, চোখ নিচু করে শুধু খাবারের দিকে তাকিয়ে আছে। অন্য পাশে ঈশান চুপচাপ, কিন্তু মুখে একটা অদ্ভুত গম্ভীরতা। দুজনের চোখে চোখ পড়লেই যেন ইস্পাক ছুটে যায়, আর সাথে সাথে দুজনের মুখ ফিরিয়ে নেয়। ঈশানের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে টেবিলের দিকে তাকিয়ে বলেন, এই তোমরা দুজন এত চুপচাপ কেন? নতুন বউ, নতুন সংসার, একটু গল্প গুজব করো না। না আন্টি, মানে মা, খাচ্ছি। ঠিক আছে খাও, কিন্তু মুখে এমন হাড়ি মুখ করে না। ঈশান কিছু বলেছে নাকি? তুলি ভেতরে ভেতরে চোখ পাকালো, কিন্তু কিছু বলল না। তার হাতে রুটি চিড়ে যাচ্ছে ধীরে ধীরে, আর মন ভরা রাগে ধুকপুক করছে। ঠিক তখনই ঈশানের বাবা হাতে খবরের কাগজ নিয়ে এসে চেয়ারে বসলেন। কিরে, সকাল সকাল এত শান্ত কেন সবাই? নতুন বউ এসেছে, ঘরে তো এখন হাসির কলকলানি থাকার কথা। ওরা এখনো মানিয়ে নিয়েছে, আপনি বুঝবেন না। আহা, মানিয়ে নেওয়ার তো পরে কথা, বিকেল তো বউ ভাত,
সবাই কিন্তু প্রস্তুত থাকবে, অনেক অতিথিতে আসবে, আত্মীয় স্বজন সবাই। তুলিমা, তুমি কিন্তু একটু সাজগোজ করে রেডি হবে। জি আঙ্কেল। আঙ্কেল নয়, বাবা বলো, এখন থেকে তুমি এই বাড়ির মেয়ে। তুলির মুখে রাগটুকু এক মুহূর্তে যেন নরম হয়ে গেল। মুখে ছোট্ট একটা লাজুক হাসি ফুটে উঠল। ঈশান একবার তাকিয়ে সে হাসিটা দেখল, তারপর তাড়াতাড়ি করে মুখ ফিরিয়ে নিল। ভেতরে কোথাও যেন কেমন লাগলো। ঈশানের মা আবার বললেন, তাহলে ঠিক আছে, বিকেলে সবাই প্রস্তুত থাকবে, আমি আর ঈশা মিলে সাজানোর কাজগুলো দেখি। দুজনে চুপচাপ আবার খেতে লাগলো। টেবিলের নীরবতা শুধু চামচে ঠোকাঠুকিতে ভাঙছে। বাড়ি থেকে হালকা হাওয়া ভাসছে, কিন্তু ভেতরে বাতাসে অদ্ভুত টান, রাগ, লজ্জা আর না বলা অনুভূতি। ঈশানের চোখ একবার তুলির দিকে গেল। তুলি তাকাতে না তাকাতে সে আবার মুখ ফিরিয়ে নিল। আর তুলি মনে মনে বলল, এই লোকটার সাথে এক ঘরে থাকতে পারবো তো? বৌভাতের দিনটা পুরো বাড়িটায় যেন উৎসব মুখর। উঠোন জুড়ে সাজানো চেয়ার, লাইটে ঝলমল করছে পুরো আঙ্গিনা। রান্নাঘর থেকে মিষ্টি গন্ধ ভেসে আসছে। সবাই ব্যস্ত, হাসি ঠাট্টায় মুখর পরিবেশ। তুলিকে আজ সত্যি রাজকন্যার মতো লাগছে। গাঢ় লাল শাড়ি, কানে ঝুলছে ছোট্ট ছোট্ট মুক্তোর দুল, চুলে ফুল গোজা। ওর মুখে আজ একরকম শান্ত ভাব, কিন্তু ভেতরে হালকা নার্ভাসনেস। ঈশান তখন তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ পেছন থেকে এক বন্ধু বলল, ভাই ওইদিকে দেখ তো, ওই যে মেয়েটা একদম তুলিয়াপুর মতো না? আরে বাপরে, তুই মজা করছিস না তো? ও তো সত্যি তুলি আপু। ভুল দেখছো না ভাই, সত্যি ও তুলি। মানে মানে তুই তোর এক্স গার্লফ্রেন্ডকেই বিয়ে করেছিস? কপাল যদি ফোটা হয় ভাই, তাহলে এক্স গার্লফ্রেন্ডও একদিন বউ হয়ে যায়। ভাই তুই এত এক্স থেকে এক্সট্রা লাভার হয়ে গেছিস রে দোস্ত, এখন বুঝলাম। ভাবি সামনে দাঁড়িয়ে আছে, সাবধানে বলিস। এখন যদি শুনে ফেলে, পরের দিন সকালে আমার নাস্তা বন্ধ করে দিবে। সবে আবার হো হো করে হেসে উঠল। তুলি দূর থেকে সব শুনে ফেল। মুখে একরাশ লজ্জা, রাগ আর হাসি মিশেল। বৌভাতের অনুষ্ঠান শেষ, চারপাশে কোলাহল থেমে গেছে। আলো আধারি ঘর জুড়ে নরম গন্ধ, মেহেদি আর আদরের। তুলি আয়নার সামনে বসে ক্লান্ত মুখে শাড়ির আঁচল খুলছে। গাঢ় লাল শাড়িটা খুলে পরার জন্য অন্য একটা হালকা শাড়ি হাতে নিয়েছে। পেটিকোট আর ব্লাউজে দাঁড়িয়ে আয়নে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেল। ঠিক তখনই দরজার হ্যান্ডেল ঘুরে গেল। ক্লিক, দরজাটা খুলে গেল এক ঝটকায়। তুলি চমকে পিছন ফিরল, দেখল ঈশান দাঁড়িয়ে আছে দরজায়। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। বাতাস থমকে গেল। ঈশানের চোখে কেমন এক ঝলক বিস্ময়। তারপর তাড়াতাড়ি মুখ ফিরিয়ে পড়ল নিচু গলায়, সো সরি। আর কোনো কথা না বলে বেলকনির দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ল, যেন রাতের অন্ধকারই তাকে বাঁচাবে। এই অপ্রস্তুত মুহূর্ত থেকে তুলি তাড়াতাড়ি শাড়িটা গায়ে জড়িয়ে নিল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, তুমি কি শেখনি দরজা নক করে ঢুকতে হয়? আপনি ভুলে যাচ্ছেন এটা আমার রুম। আমার নিজের ঘরে ঢোকার জন্য নক করার প্রয়োজন দেখি না। তুমি ভুলে যাচ্ছ যে এই ঘরে এখন আমিও থাকি। স্বরটা ঠান্ডা, কিন্তু কাপা রাগ আর অস্বস্তির মিশ্রণ। ঈশান একটু ঝুঁকে তার চোখে চোখ রেখে বলল ধীর রোমান্টিক গলায়, আমি জানি, আর সেটাই সবচেয়ে বড় বিপদ। এখন এই ঘরে আপনি আছেন, আর আমি ভুলেও যেতে পারছি না। নাটক বন্ধ করো, এসব ডায়লগে কাজ হবে না। আপনি যদি রাগ না করতেন তাহলে তো আমি চিন্তায় পড়ে যেতাম। এই রাগটাই তো আপনাকে তুলি বানায়। ভালো করে জানো আমি এখনো তোমার সেই পুরনো তুলির না। জানি, কিন্তু হয়তো সময়ের সাথে সেই তুলিকে আবার চিনে নেব। বাইরে বাতাস বইছিল নরম করে। ঘরের ভেতর নিঃশব্দ একটা টান তৈরি হলো, রাগ, লজ্জা আর না বলা অনুভূতির মিশ্রণ। রাত তখন বেশ গভীর। জানালার পর্দা দুলছে হালকা বাতাসে। চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভিতর। তুলি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। চোখের পাপড়ি নরমভাবে বুজে আছে, মুখে একরকম শান্তির ছায়া। ঈশান বেলকুনি থেকে আসতে এসে দরজাটা টেনে বন্ধ করল। তার দৃষ্টি এক মুহূর্তে গিয়ে থামল তুলির দিকে। ঘুমন্ত মুখের কোণে ছড়িয়ে থাকা এক চিলতে চুল বাতাসে উড়ে তার গাল ছুঁয়ে যাচ্ছে। মুখের ভেতর আঁচলটা একটু সরে গেছে।
ঈশান হাত বাড়িয়ে আস্তে করে সেটি টেনে ঠিক করে দিল। তাকে দেখতে দেখতে মনে হলো এই মেয়েটাকে একসময় সে কত ভালোবাসতো, আবার কতটা অভিমানও জমে আছে এখন। মনটা কেমন করে উঠল, বুকের ভেতর গরম একটা নিঃশ্বাস জমে উঠল। ঠিক তখনই তুলি একটু নড়ে উঠল। চোখ খুলতে দেখল ঈশান একদম কাছে দাঁড়িয়ে আছে। তুলি হঠাৎ উঠে বসলো, কণ্ঠে রাগের ঝাঁজ নিয়ে বলল, এইভাবে রাতে দাঁড়িয়ে কি করছো আমার পাশে? কিছু না, তোমার আঁচলটা সরে গেছিল তাই ঠিক করে দিচ্ছিলাম। দরকার নেই এত ভালোবাসা দেখানোর। আমি এখন তোমার বউ ঠিকই, কিন্তু এই আচরণ আমি পছন্দ করি না। তুলি, তুমি সব সময় ভুল বুঝো। আমি চাইলে তোমার দিকে তাকাতামই না, কিন্তু কিন্তু কি? আমার উপরে কোনো অধিকার দেখিও না ঈশান। তোর এই ভদ্রতার মুখোশ আমি ভালো করে চিনি। ঈশান এবার চুপ হয়ে গেল, চোখে একটু কষ্ট একটু ক্ষোভ। ধীরে ধীরে বলল, ঠিক আছে, তুমি ঘুমাও। আমি জানি আমার প্রতি তোমার রাগ একদিন কেটে যাবে। কেটে যাবে না, একদম না। ঈশান কিছু না বলে ঘরের আলো নিভিয়ে দিল। চাঁদের আলোয় তুলি পাশ ফিরে শুয়ে রইল, মুখে রাগ, মনে অজানা এক দোলাচল। আর ঈশান জানালার পাশে দাঁড়িয়ে একা একা ভাবতে লাগলো, ভালোবাসা কি সত্যি এত কঠিন হতে পারে? চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা ঈশানের চোখ যেন এক ঝলকে ফিরে এলো পুরনো দিনগুলো। সেই সময়টা যখন সবকিছু কত সহজে কত নির্ভেজাল ছিল। ভার্সিটির প্রথম দিন সকালে হালকা রোদে গেট দিয়ে ঢুকছে ঈশান, ব্যাগটা কাঁধে, মুখে একটু নার্ভাস ভাব। নতুন জায়গা, নতুন মুখ। ঠিক তখনই পেছন দিক থেকে কড়া একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, এই যে ছেলে, শোনো, নাম কি তোমার? ঈশান থমকে দাঁড়ালো, পেছন ফিরে তাকাতেই চোখ আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চোখে আত্মবিশ্বাস, ঠোঁটে হালকা হাসি, পরনে নীল থ্রি পিস, কাঁধে ফাইল ধরা। জি, আমার নাম ঈশান আহমেদ। নামটা মন্দ না। শোনো, আমি তুলি। আমি খুব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি একটা কথা বলি। আমার তোমাকে ভালো লেগেছে। কি বলছেন আপনি? আজকেই তো প্রথম দেখা আমাদের। সেটাই তো মজার না? কারোর প্রতি টান লাগতে সময় লাগে নাকি? তোমাকে দেখে ভালো লেগেছে তাই বললাম। এখন তুমি ভাবো তোমার মনের কথা। আমি তো আপনাকে চিনি না। চেনো না তো কি হয়েছে? রিলেশনে থাকতে থাকতে চিনে যাবে পুরোটাই। আর দেখো, আমি কারোর পেছনে দৌড়াই না। একবার যাকে বেছে নেই তার কাছে নিজের মতো করেই জায়গা করে নেই। তুলি কথাই এমন এক আত্মবিশ্বাস ছিল যা ঈশানের বুকের ভিতর কেমন করে তুলছিল। সে তখনও জানত না এই মেয়েটি একদিন তার জীবন উলটপালট করে দিবে। তুলি চলে গেল হাসতে হাসতে, আর ঈশান বোকার মতো দাঁড়িয়ে রইল গেটের সামনে। মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, মেয়েটা কি সত্যিই পাগল, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি ওর জন্য? সে বিকেলটা ঈশানের জীবনে অন্যরকম ছিল। ক্লাস শেষে ভার্সিটির ক্যান্টিনের এক কোণে বসে আছে সে, মুখটা এখনো অবাক চোখে হালকা হাসির ছায়া, হাতের কাপে ধোয়া উঠছে, কিন্তু মাথায় যেন কেবল ঘুরছে একটাই নাম, তুলি। ঠিক তখনই তার বন্ধু রাহাত এসে বসলো পাশে। কিরে, মুখে এমন ভাব কেন? কোনো টেনশন নাকি প্রেম? প্রেম? হারে ধুর, তবে একটা আজব ঘটনা ঘটেছে আজ। কি আজব ঘটনা বলতো দেখি? ভাই, আজ একটা সিনিয়র মেয়ে আমাকে প্রপোজ করেছে। সিনিয়র মেয়ে তোকে প্রপোজ করেছে? কে রে ভাগ্যবান তুই? নাম বল তাড়াতাড়ি। নামটা শুনে অবাক হবি, মেয়েটার নাম তুলি। কি বললি? তুলি আপু? সেই ডিপার্টমেন্টের তুলি আপু? হ্যাঁ রে, সে তুলি আপুই, তুই যার কথা বলেছিলি আমাকে। ভাই, তুই হয়তো জানিস না, তুলি আপুর কাছে ছেলেরা সহজে ঘেঁষতে পারে না। তাকে কেউ প্রপোজ করলে রিজেক্ট করে দেয় সোজাসুজি। আর সেই আপুই তোর কাছে এসে ভালো লাগার কথা বলেছে। ভাই, কপাল তোর একদম রাজা কপাল। আরে ধুরবাল, এমন কথা বলিস কেন? আমি এখনো বুঝতেই পারছি না সে মজা করছিল নাকি সত্যি বলেছে। মজা করুক বা না করুক, তুই ভাগ্যবান। যে মেয়ে ছেলেদের পাত্তা দেয় না, সেই মেয়ে যদি তোকে প্রপোজ করে, বুঝে নে তোর মধ্যে কিছু তো আছে ভাই। তুই না একদম পাগল, আমি ছোট ভাইয়ের মতো ওর সামনে। তাছাড়া আজকেই প্রথম দেখা, এভাবে কেউ ভালো লেগেছে বলে দেয় নাকি? ভাই, ভালো লাগা কখন কাকে কোথায় ধরে ফেলে কেউ জানে না। তুলি আপুর নিজের মতো মানুষ,
হয়তো তুই এমন কিছু বলেছিস বা এমন ভাবে তাকিয়েছিস যা ওর মনে দাগ কেটেছে। জানি না ভাই, মেয়েটা একটু আলাদা মনে হলো। চোখে একরকম শক্তি আছে, আবার মিষ্টিও। ভাই সাবধান, এমন মেয়ের প্রেমে পড়লে উঠতেও পারবি না, নামতেও পারবি না। প্রেম না রে, আমি সে পথে যাচ্ছি না। আমি শান্তিতে পড়াশোনা করব। ভাই এমন শান্তি নাকি তুলিয়াপুর মতো মেয়েরা থাকতে দেয়? দেখিস একদিন তোর বুকের ভেতরে ওর নাম লিখে দিবে। রাতের হাসির শব্দ ক্যান্টিনের ভেতর মিলিয়ে গেল। ঈশানের মনে অজানা এক ঝড় বয়ে গেল। তুলি আপু, এই দুটি শব্দ কেমন করে যেন ঘুরে বেড়াতে লাগলো তার মাথার ভেতর। সে বুঝতে পারল না এটা ভয় নাকি কৌতূহল, কিন্তু এক অদ্ভুত টান তৈরি হয়ে গেছে তুলির প্রতি। রাত তখন নেমে এসেছে। ঈশান রিকশা থেকে নেমে বাসার গেট খুলে ভিতরে ঢুকলো। দরজার পাশে রাখা জুতো খুলে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ল। মাথায় যেন সারাদিনের ভাবনার ভিড়, সবকিছু মিলেমিশে কেমন গুলিয়ে যাচ্ছে। চুপচাপ ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুলি আপু, নামটার মধ্যেই কেমন একটা ভাব আছে রে। কিন্তু আপু তো সত্যি সুন্দর, চোখ দুটো এমন ঝলমলে যেন কেউ একবার তাকালে ভুলতেই পারবে না। ঈশান নিজের অজান্তে মনের মনে হাসল, তারপর আবার ভুরু কুঁচকে গেল। কিন্তু সিনিয়র মেয়ে, সিনিয়রের সাথে প্রেম মানে তো বিপদ ডেকে আনা। কাল ক্লাসে দেখলেই হয়তো বলবে, এই ঈশান, আজ থেকে আমার সঙ্গে বসবি, এদিকে আয়, ওটা কর, এটা কর। উফ, হুকুমের বন্যা বয়ে যাবে। ভাই, প্রেম করলে অন্তত নিজের বয়সের মেয়ের সাথে করা ভালো। এই সিনিয়ররা তো একদম বস টাইপ, একবার বললেই আদেশ। আমি তো শান্তিপ্রিয় মানুষ, দিন রাত হুকুম শুনে টিকবো কিভাবে? আবার একটু থেমে মুচকি হাসে। কিন্তু তুলিয়াপুর হাসিটা মনে পড়লে রাগও ধরে না। যেভাবে বলল আমার তোমাকে ভালো লেগেছে, একটু দ্বিধা ছিল না কণ্ঠে। এমন আত্মবিশ্বাসী মেয়ে আমি দেখিনি আগে। ঈশান জানে না কেন তার বুকের ভিতর কেমন একরকম উষ্ণতা ছড়িয়ে পড়েছে। প্রায় দেখতেই, প্রথম দেখাতে মেয়েটা যেন মনে কোথাও জায়গা করে নিয়েছে। তবুও সে জেদ করে নিজের মনে বলল, না ভাই, প্রেম টেম নয়, ওর মতো মেয়ের সাথে দূরত্বই ভালো। না হলে আমার জীবন কন্ট্রোলে থেকে যাবে ওর হাতে। ঠিক তখনই হালকা হাওয়া এসে পর্দা তুলিয়ে দিল। ঈশানের মনে কেমন করে উঠল। যদি সত্যি তুলি আপু আমাকে ভালোবেসে ফেলে? ভাবতেই বুকের ভেতরটা ধপধপ করে উঠল। সে চোখ বন্ধ করে আস্তে বলল, উফ, এই মেয়েটা মাথার ভিতরে ঢুকে গেছে রে ভাই। দুপুরের আলো জানালাতে ঘরে ঢুকছে, তবু তার মুখটা কেমন গম্ভীর। এই মেয়েটা না সত্যি একেবারে অন্যরকম। তুলি আপু মানে সিনিয়র ভার্সিটির সেরা সুন্দরী, অহংকারী, ঠান্ডা মেজাজের রাজকন্যা টাইপ। সবাই ওকে ভয় পায়, কিন্তু ও আমাকে প্রপোজ করেছে। মানে আমি তো কল্পনাতেও ভাবিনি এমন কিছু হতে পারে। তার মুখে একরকম হালকা হাসি ফুটে উঠল, আবার মুহূর্তেই মিলিয়ে গেল। ঠিক তখনই ঘরের দরজায় দাদির কণ্ঠস্বর ভেসে এলো। কি রে দাদু ভাই, ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া নাই, কি ভাবিস এত মন দিয়ে? আর বলো না দাদি, মাথার মধ্যে এক বোমা ফেটেছে যেন। বোমা ফেটেছে মানে? কি রে, কারো সাথে ঝামেলা করছিস নাকি আবার? না রে দাদি, ঝামেলা না, প্রেমের বোমা ফেটেছে। ওহো, কি বলিস দাদু ভাই, কার প্রেমের বোমা? সিনিয়র একটা মেয়ে আমাকে প্রপোজ করেছে, তাও আবার ভার্সিটির সেরা সুন্দরী। দাদি এবার হা করে তাকিয়ে রইল, মুখে হাত চাপা দিয়ে আত্মবিশ্বাসের স্বরে বলল, কি বলিস তুই? তোর মতো পিচ্চি ছেলেকে? এই দাদি, এখনকার মেয়েরা পিচ্চি বলে আর ছাড়ে না। তাই বুঝি? আচ্ছা আচ্ছা, নামটা বল তুই দেখি। তুলি মানে তুলি আপু। তুলি? নামটা মিষ্টি তো। এখন তুই কি করবি? এটা তো ভাবতেছি দাদি, ভালো লাগে মেয়েটা, মিথ্যা বলবো না। কিন্তু সিনিয়র মেয়ে, সিনিয়রদের প্রেম মানে তো পুরাই অর্ডারের বই, নাকে দড়ি দিয়ে ঘুরায়, তারপর বলে এই করো ওই করো। আহারে আমার দাদু ভাই, ভালোবাসলে সব ঠিক হয়ে যায় রে।
মেয়েটা সিনিয়র হলেও যদি তুই ওর মন বুঝে চলিস, ও তোকেও বুঝবে। ঠিকই বলছো দাদি, কিন্তু আমি জানি না আমি পারবো কিনা। ওর চোখের দিকে তাকাতে গেলেই কেমন যেন হারিয়ে যাই। মানে তোকে পুরোই প্রেমে ফেলে দিয়েছে মেয়ে? আর বলো না দাদি, এখন মনে হচ্ছে ভার্সিটির বই না, ওর মুখই পড়তে ইচ্ছা করে। যা খেয়ে নে আগে, তারপর বই পড়বি না, তুলির কথা ভাববি, ঠিক কর। পরদিন সকালে ভার্সিটির বাতাসে কেমন যেন গন্ধ, হালকা পারফিউমে মিশে আছে রহস্যের ছোঁয়া। ছেলেদের চোখের পলক পড়ছে না, কারণ মেয়েরা ফিসফিস করছে। কারণ আজ তুলি আপু শাড়ি পরে এসেছে, নীল রঙের সিল্ক শাড়ি, খোলা চুল, ঠোঁটে হালকা লিপ গ্লোস। তার প্রতিটি পদক্ষেপ যেন পুরো করিডোরে সুনামির মতো আলোড়ন তুলেছে। ঈশান দূর থেকে দেখেই থমকে গেল, মুহূর্তে তার চোখ বড় হয়ে গেল, গলার মধ্যে যেন শব্দ আটকে গেল। এই মেয়েটা কি আসলেই মানুষ নাকি কোনো সিনেমার নায়িকা? হঠাৎ বাস্তবে নেমে এসেছে। আজ যে ওর দিকে তাকানোই যাচ্ছে না ঠিক মতো, যেন চোখে আগুন ধরে। তুলি হেঁটে হেঁটে সরাসরি ঈশানের সামনে এসে দাঁড়ালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সিনিয়র তুলি আপু নিজে থেকেই ঈশানের সামনে, কেউ বিশ্বাস করতেই পারছে না। তুলি হালকা ভুরকুচকে বলল, চলো একটা জায়গায় যাব, কোথায় নিয়ে যাচ্ছেন আপু? প্রেম করতে। ঈশান একদম স্থির হয়ে গেল, হৃৎপিণ্ডের ধকধক বেড়ে গেল, যেন বুক থেকে বের হয়ে আসবে। সে শুধু তোতলাতে তোতলাতে বলল, কি বললেন? প্রেম? হ্যাঁ মিস্টার জুনিয়র, আমি তোকে প্রপোজ করেছিলাম না, এখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু। তুলি হঠাৎ তার হাতটা শক্ত করে টেনে ধরে নিয়ে গেল ভার্সিটির বাগানের দিকে। ঈশানের মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে। তুলি ঈশানের নরম ছোঁয়ায় তার শরীরটা কাঁপছে, যেন কয়েকটা কারেন্টের শর্ট লেগেছে। এই মেয়েটার স্পর্শ কেন এমন? হাত ধরেছে কিন্তু মনে হচ্ছে বুকের ভিতর বজ্রপাত পড়ল। তারা এক কোণে দাঁড়িয়ে পড়ল, চারপাশে কেউ নেই। পাতার শব্দ, বাতাসের হালকা শব্দ, বাতাসের হালকা ছোঁয়া আর তুলি আপুর মিষ্টি পারফিউম, সব মিলে এক অদ্ভুত পরিবেশ। ঈশান, আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু আমি কাউকে সহজে এমন করি না। আমি তোমাকে বেছে নিয়েছি। আপু মানে তুলি আপু, আমি কিছু বুঝতে পারতেছি না। বেশি ভাববে না, শুধু এটুকুই মনে রাখো, এখন থেকে তুমি আমার। ঈশান পুরো শরীর শক্ত করে ফেল, তার গালে হাত রেখে লাল হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে। হাসতে হাসতে তুলির হাতের ছোঁয়া এখনো জ্বলে আছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। দাদি ঠিকই বলেছিল, ভালোবাসলে সব ঠিক হয়ে যায়, কিন্তু এই মেয়েটা যেভাবে আমার দিকে তাকায় মনে হয় আমি কোথাও পালিয়ে যাই। এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে না, প্রেম শিখে নিতে সময় লাগে না, আমার সাথে থাকলেই হয়ে যাবে। ঈশান শুধু মাথা নাড়ল, আর তার বুকের ভিতর কেমন এক অচেনা কাঁপুনি কাজ করছিল। তুলি হঠাৎ একটু এগিয়ে এসে ঈশানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঈশানের শরীর ভূমিকম্পর মতো কেঁপে উঠল। তুলি 5 মিনিট কিস করার পর ওকে ছেড়ে দিল, তারপর ঠোঁটে চুমু দিয়ে বলল, ক্লাসে যাও এখন, আর আমাকে ভুলে যাবে না, কোনো মেয়ের সাথে কথা বলবে না, ঠিক আছে যান। ঈশান বাধ্য ছেলের মতো মাথা কাত করল, যেন তুলির সব কথা শুনে চলবে। তারপর চলে গেল সে ক্লাসে। ক্লাসরুমের ভেতরে গরমে সবাই হাঁপাচ্ছে। বোর্ডে স্যার পড়াচ্ছেন, কিন্তু ঈশানের চোখে কেবল জানালার দিকে। বাইরে হালকা বাতাস বইছে, পাখির ডাক, আর তার মনের ভেতর কেবল একটাই ছবি ঘুরছে, তুলি আপুর ঠোঁট, সেই মিষ্টি লিপগ্লোসের গন্ধ যেন এখনো তার শ্বাসে মিশে আছে। তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর সেই মুহূর্তটা বারবার মাথায় বাজছে, যেন কোনো সিনেমার রিপ্লে চলছে অবিরত। ঈশানের বুকের ভিতরটা কেমন হালকা কাঁপছে, এক অদ্ভুত অনুভূতি, হয়তো ভয়, হয়তো ভালো লাগা, হয়তো দুটোই একসাথে। এই কি প্রেম? তুলির ঠোঁটের ছোঁয়া এখনো শরীরের ভিতর চলে কেন? আমি কি সত্যি ওনার প্রেমে পড়ে যাচ্ছি? সে একটু মাথা নাড়ল, নিজের মন থেকে তুলি আপুর মুখটা মুছে ফেলতে চাইল, কিন্তু যতই চাই ততই পরিষ্কার হয়ে উঠছে সেই মুখ, সেই চোখ, সেই হাসি, সেই দৃষ্টি। হঠাৎ পাশ থেকে বন্ধু ঠেলে বলল, এই বিচি, কিরে ক্লাসে মন নাই দেখছি, সারাক্ষণ জানালার দিকে তাকিয়ে আছিস কেন? আরে না ভাই, কিছু না। কিছু না আবার?
তোর মুখে এমন ভাব যেন কারো প্রেমে পড়ছে। বল, কে সেই ভাগ্যবতী? না রে ভাই, তেমন কিছু না। তোর চেহারা দেখে মনে হয় তেমন কিছুই না, চোখের ভেতর প্রেম ফুটে উঠছে, বুঝলি? ঈশান মাথা নিচু করে ফাইল খুলো, কিছু না বলে স্যার যা লিখছে সেটা খাতায় টুকে ফেল। কিন্তু মনটা এখনো ক্লাসে নেই, সব হারিয়ে গেছে সেই এক মুহূর্তে। তুলির ঠোঁটের ছোঁয়া, তুলির চোখের যাওয়া। এখন সে যেন প্রতি সেকেন্ডে নিজের মধ্যে লড়াই করছে, ভালোবাসা না আসক্তি। রাত তখন 11:30। ঈশানের রুমে আলো নিভে গেছে, কেবল মোবাইলে নীলছে স্ক্রিনে আলো, হালকা আলো ছড়িয়ে পড়েছে। ওর চোখে আদো ঘুমে ঢুলছে ঠিকই, কিন্তু মনের ভিতর ঘুরছে একটাই মুখ, তুলি আপু। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, স্ক্রিনে নাম ভেসে উঠল তুলি আপু। ঈশানের বুক কেঁপে উঠল, মাথায় এক ঝটকা বাতাস লাগলো যেন। দ্রুত ফোনটা ধরল। হ্যালো আপু, এই সময় ফোন? ওপাশ থেকে তুলির হাসির শব্দ, মিষ্টি নরম, কিন্তু সেই হাসির ভেতর এক অদ্ভুত টান। কি করো জান? ঈশান চুপ করে গেল। জান জান শব্দ দুটো বুকের ভেতর এমনভাবে লাগলো যেন হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেছে। আপনার কথা ভাবছি। সত্যি তুমি আমার কথা ভাবছো? ঈশান বুঝতে পারল সে কি বলে ফেলেছে। মাথা চুলকে হালকা নার্ভাস ভঙ্গিতে বলল, ও মানে তেমন না, মানে ভাবতে চাচ্ছিলাম না, কিন্তু বারবার আপনার কথা মনে পড়ছে। পাশ থেকে তুলে নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তারপর খুব ধীরে নিচু কণ্ঠে, তাহলে তুমিও আমার প্রেমে পড়েছো জান? ঈশান থমকে গেল। এই জান শব্দটা তার শরীরের প্রতিটা শিরায় গলে গলে গেল যেন। আমি জানি না আপু, তবে এখন আপনি ছাড়া কিছুই ভালো লাগে না। ভালোই তো, এখন থেকে তুমি আমার, কনফার্ম হয়ে গেল। আপু, আপনি এত রাতে ফোন দিলেন কেন? আমার কণ্ঠ শুনতে মন চাইছিল। তোমার আপু ডাকা শুনে শান্তি লাগে, কিন্তু আজ থেকে তুলি বলবে। এইটা তো অসম্ভব, আপনি আমার সিনিয়র, আপু বলাটাই মানায়। আমি এখন তোমার প্রেমিকা, সিনিয়র না, বুঝেছো জান? ঈশান কিছুই বলল না, শুধু নরম কণ্ঠে একটা ফিস ফিস করে বেরিয়ে এলো, জান। এই প্রথমবার তুমি আমাকে জান বললে, শুনে বুকটা ভরে গেল। ফোনে ও পাশে নরম নরম নিঃশব্দ, শব্দহীন নীরবতা, শুধু দুজনের মনের কথা যেন হাজার শব্দে বলা হয়ে গেল। রাতের বাতাসটাও তখন তাদের প্রেমের গন্ধে ভরে উঠেছিল। সময় কেমন দ্রুত কেটে যায়। যেদিন তুলি ঈশানকে প্রথম প্রেমের কথা বলেছিল, সেই দিনটার কথা এখনো ঈশানের মনে জলজল করে। তখন সে ভাবত স্নেহর মেয়ের সাথে প্রেম মানে ঝামেলা, কিন্তু এখন সেই ঝামেলাতেই তার শান্তি, সেই কণ্ঠে তার প্রশান্তি। প্রতিদিন ক্লাস শেষে ওদের দেখা হয়। তুলি সবসময় তার ব্যাগটা নিজের হাতে ধরে রাখে, যেন কেউ ছুঁয়ে না দেয়। ঈশানকে দেখলে মুখে মিষ্টি রাগ ঝরে পড়ে। এই ছেলে আজ আবার টিফিন খেলো না কেন? আমি না বলেছিলাম ঠিক মতো খেতে? আপু না মানে জান, এখন থেকে আপনিও মায়ের মতো হয়ে গেলেন নাকি? চুপ করো, একটুও সিরিয়াস না তুমি? আমার কথার দাম নাই তোমার কাছে, তাই না? আরে তোমার সব কথার দাম আছে জান, তুমি রাগ করলে মন খারাপ হয়ে যায়। তুলি একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। মুখে যতই রাগ দেখাক, চোখে ততই মায়া ঝরে পড়ে। আমি না তোমার ভালোর জন্য বলি, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো আমি কি থাকবো শান্তিতে? তাহলে এক কাজ করি, সারাক্ষণ আপনার কাছেই থাকি, অসুস্থ হব না, দূরে যেতেও হবে না। বেশি চালাকি করো না, তোমার জন্য আজ ক্লাসের নোট বানাতে গেছি আর তুমি আমার সাথে ফ্লার্ট করছো। আপনি যখন রেগে যান তখনও কত সুন্দর দেখায় জানেন। তুলি লজ্জায় চোখ নামিয়ে নেয়, ঠোঁটে হাসি চেপে রাখতে পারে না। চুপ করো ঈশান, তোমার মুখে প্রেমের কথা শুনলেই আমার রাগ উঠে যায়, আর ভালোও লাগে। বুঝে উঠতে পারি না আমি রেগে আছি না ভালোবাসায় গলে যাচ্ছি। আপনি গলে গেলেও সুন্দর, রেগে গেলেও ভালোবাসার মতো লাগে। এই ছেলে, তুমি যদি কোনোদিন আমায় ছেড়ে যাও আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। তাহলে এক কাজ করি জান, আমি কখনোই চাই না তুমি শুধু আমার পাশে থেকো। সন্ধ্যার পর ক্লান্ত মুখে ঈশান বাড়ি ফিরছে, কিন্তু ওর মুখে ক্লান্তি নয়, বরং মিষ্টি এক হাসি লেগে আছে। মনে হয় কারোর প্রেমে ডুবে থাকা ছেলেটার চেহারায় যে আলো থাকে, ঠিক সেই রকম কিছু ছড়িয়ে পড়েছে ওর মুখে। দরজায় ঢুকতেই দাদি ডাক দিল, কিরে দাদু ভাই, মুখে এমন হাসি কেন? ভার্সিটিতে আবার কোনো দুষ্টুমি করেছিস নাকি?
আরে না দাদি, দুষ্টুমি না, প্রেম করছি। কি বললি রে? প্রেম? আমার নাতি প্রেম করছে? কার সাথে রে, বলতো দেখি। আমার প্রেম তো জমে ক্ষীর দাদি, একদম টান টান মিষ্টি প্রেম। তাই নাকি? আচ্ছা বল, ভাগ্যবতী মেয়ে কে রে? সিনিয়র এক মেয়ে দাদি, ও এমন মিষ্টি রাগী যে রেগে গেলেও মনে হয় আদর করছে। সিনিয়র মেয়ে নাকি? বাহ বাহ, এখনকার ছেলেরা দেখে সাহসী হয়েছে। তুই ভয় পাইস না, সিনিয়ররা তো অনেক বকাবকি করে রে। আরে দাদি, ভয় কেন পাবো? সিনিয়র মেয়ের সাথে প্রেম করার মজাই আলাদা। রাগ করলেও পরে এমন করে আদর করে যে রাগ থাকলে তাও গলে যায়। প্রেমের কথাগুলো শুনে মনে হচ্ছে তুই ভালোই গভীরে ডুবে গেছিস। তুই তো একদম তোর দাদার মতো, রাগ সামলাতে জানিস না কিন্তু ভালোবাসতে জানিস অনেক। দাদি, তুলিয়াপু যখন হাসে মনে হয় সারা বিশ্ব থেমে গেছে। ও যখন রাগ করে তখনও মনে হয় ওর রাগটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। ভালোবাসলে এমনই লাগে দাদু ভাই। শুধু মনে রাখিস, মেয়েটার মন যেন কখনো কষ্ট না পায়। প্রেমে রাগ থাকতে পারে কিন্তু অভিমান যেন না জমে। ঠিক আছে দাদি, তোমার নাতি এখন থেকে রোমান্টিকও হবে, ভদ্র হবে। সিনিয়র প্রেমিকাকে খুশি রাখার সব কৌশল এখন আমি জানি। দাদি হেসে ওর মাথায় হাত রাখলো। ঘরের ভেতর ছড়িয়ে পড়ল এক মিষ্টি হাসি, যেন প্রেমের প্রথম আলোয় ভিজে আছে দাদি নাতির স্নেহ আর ঈশানের ভালোবাসা। ক্লাসরুমটা তখন একদম নিস্তব্ধ। সকাল গড়িয়ে দুপুর নামতে শুরু করেছে। জানালার পাশে বসে ঈশান বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু তার চোখের সামনে অক্ষরগুলো নাচছে। মাথার ভেতর কেবল একটাই মুখ ঘুরছে, তুলিয়াপু। সারাদিন পড়ার বই খুলেই রাখলো, একটা লাইনও ঠিকমতো মুখস্থ করতে পারেনি সে। বারবার মাথার ভেতর উঠছে তুলি, রাগ, হাসি, আদর, সবকিছু। স্যার তা টের পেয়ে গেছেন। ঈশান, তুই ক্লাসে ঘুমাতে আসিস? 3 বার জিজ্ঞেস করলাম, তাও উত্তর দিতে পারলি না। সরি স্যার, আজ একটু মন বসছে না। মন বসছে না মানে? এখানেই বসা লাগবে, কাল টেস্ট না পারলে তখন দেখবি। ক্লাস শেষ হওয়ার পর যখন সবাই এক একে বেরিয়ে গেল, ঈশান টেবিলে মাথা রেখে বসে রইল, মুখ গম্ভীর। ওর পাশে এসে দাঁড়ালো সিয়া, ওদের ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী। আর অজান্তেই ওর মনে ঈশানের জন্য অন্যরকম একটা টান আছে। এই ঈশান, এত চিন্তা করছো কেন? বুঝতে পারোনি তাই না? কিছুই মাথায় ঢুকছে না রে সিয়া, একটু বুঝিয়ে দে না। সিয়া চুপচাপ চেয়ার টেনে ওর পাশে বসলো, বই খুলে বোঝাতে শুরু করলো, কিন্তু চোখ ছিল অন্যখানে ঈশানের মুখে। ওর চোখে মুখে অস্থিরতা, হাসিটা, প্রতিটা ছোট অভিব্যক্তি সিয়ার বুকের ভেতর কাঁপন তুলছে। ধীরে ধীরে কথার ফাঁকে ফাঁকে সিয়া ওর কাঁধে হাত রাখলো। দেখো, এমন ভাবে করলে এই ফর্মুলাটা সহজে মনে থাকবে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই সিয়ার মাথা হালকা করে ওর কাঁধে নেমে এলো। ও অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু সরিয়ে দিল না। হয়তো কেবল ভদ্রতা থেকে, বা হয়তো বোকার মতো বুঝতে পারল না কি হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে দরজার কাছে দাঁড়িয়ে থাকা তুলি সবটা দেখলো। ওর চোখে বিদ্যুৎ খেলে গেল, ঠোঁট কামড়ে ধরলো। এই ছেলেটা আমার সাথে প্রেম করছে আর এখন ক্লাসে অন্য মেয়েকে কাঁধে মাথা রাখতে দিচ্ছে। ও কিছু না বলে ঘুরে বেরিয়ে গেল করিডরে। মুখে করার আগে ছায়া, ওর চোখে জল জমছে, কিন্তু ও সেটা মুছে ফেল এক ঝটকায়। ঈশান, খুব ভালো করছো তুমি। এবার আমি দেখাবো সিনিয়র মেয়েরা কিভাবে শাসন করে। বিকেলে সূর্যটা তখন নরম হয়ে আসছে। ক্লাস থেকে বের হয়ে ঈশানের মুখ কালো হয়ে আছে। স্যার বকেছে, পড়া পারে নাই, মনটাও ভালো নেই। ঠিক তখনই কলেজের গেটের কাছে দাঁড়িয়ে তুলি, মুখে করা অভিমান, চোখে আগুনের ছোঁয়া। ঈশান হাঁটতে হাঁটতে কাছে যেতে, বাহ, প্রেম করো আমার সাথে আর অন্য মেয়ের শরীরের সাথে লেগে থাকো? কি আপনি কি বলছেন এসব? খুব অবাক হচ্ছ? সব দেখেছি আমি। সেই সিয়া তোমার কাঁধে মাথা রেখেছে, তুমি একটুও সরাওনি। অন্য মেয়ের শরীর এত ভালো লাগে, তাই না ঈশান? তো কি করব আমি? সারাক্ষণ আপনার পিছিয়ে ঘুরবো? আপনি তো সেই জন্যই আমার সাথে প্রেম করেছেন। জুনিয়র ছেলেকে পেছনে ঘোরানো যাবে বলো? ঈশান, এসব কি বলছো তুমি? বলছি কারণ সত্যি। আপনি চান আমি আপনার কথায় উঠি, বসি, হাসি, কাঁদি, আপনার দখলে থাকি, যেন সবাই দেখে বলে, দেখো সিনিয়র মেয়েটা জুনিয়র ছেলেটাকে কত সুন্দর কন্ট্রোল করে,
তুলি বুকটা হঠাৎ কেঁপে উঠল। ওর চোখে রাগ আর দুঃখ একসাথে ভাসছে। তুমি আমাকে ভুল বুঝছো ঈশান, আমি তোমাকে ভালোবাসি, শুধু ভালোবাসি। এটা দখল না, এটা মন থেকে। না, এটা ভালোবাসা না, এটা হচ্ছে কারোর উপর দখল দেখানো। আপনি কখনো বুঝবেন না আমি কেমন অনুভব করি। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো এখন। হ্যাঁ করছি, কারণ আপনার সাথে প্রেম করে আমার জীবনের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমি এখন একটু মুক্তি চাই। আপনার এই শাসনের নিয়ন্ত্রণ আর সহ্য হয় না আমার। তুলির নিঃশ্বাস ভারী হয়ে এলো। বুকের ভেতর যেন কেউ পাথর বসিয়ে দিয়েছে। তুমি তুমি এসব বলতে পারলে ঈশান? আসলে আমারই ভুল হয়েছে। আপনার মতো বয়স্ক মেয়ের সাথে প্রেম করাই আমার উচিত হয়নি। শুরু থেকে বোঝা উচিত ছিল আমাদের মন মেললে না, কারণ আপনি তো আমার থেকে অনেক সিনিয়র। একটা মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। চারপাশে বাতাসও যেন ভারী হয়ে গেল। তুলি কান্না চেপে রাখা নিঃশ্বাসে ওর ঠোঁট কাঁপছে, কিন্তু একটা শব্দ বেরোচ্ছে না। চোখের পানি গড়িয়ে পড়ল গালে। সিনিয়র, এই একটা কথাতেই তুমি আমার সব ভালোবাসা মাপলে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কেমন সিদ্ধান্ত? আমার থেকে দূরে থাকুন আপনি। ঈশান, এসব বলছো কেন তুমি? কারণ আপনার জন্য আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। প্রতিদিন শুধু আপনি, আপনার রাগ, আপনার শাসন, এইসবের মধ্যে আমি হারিয়ে যাচ্ছি। আমি নিজের উপর মনোযোগ দিতে পারছি না। তুলি নিঃশব্দে তাকিয়েছে ওর দিকে। কিছু বলতে চাইলেও গলায় শব্দ আটকে যাচ্ছে। আমি চাই না আপনার সাথে আর থাকতে। মানে তুমি ব্রেকআপ করতে চাও? হ্যাঁ, এর থেকে শিয়ার কাছে রিলেশন করলে ভালো হতো। অন্তত আমাকে বুঝতো, আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার সব ঠিক থাকতো। এই কথাটা যেন তুলির বুকের ভেতর ছুরির মতো ঢুকে গেল। ওর চোখের পানি ঝরে পড়ল নিঃশব্দে। এক সেকেন্ডের জন্য ও বিশ্বাস করতে পারছে না যে ছেলেটা একসময় ওর হাত ধরে বলতো, তুমি আমার পৃথিবী। আজ সেই মুখে অন্য মেয়ের নাম। তুলি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে মাথা নিচু করে বলল, ঠিক আছে ঈশান, আজ থেকে এই বয়স্ক সিনিয়র মেয়ে তোমাকে আর বিরক্ত করবে না। ভালো থেকো তুমি। হয়তো আমি খুব খারাপ ছিলাম, এখন থেকে আর তোমার পথে আসবো না। তুলি ধীরে ধীরে ঘুরে হাঁটতে শুরু করলো। বাতাসে ওর চুল উঠছে, চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে চারপাশ। ঈশান দাঁড়িয়ে রইল, কিন্তু আর কিছু বলল না। ওর পেছনে তুলি কণ্ঠ ভেসে এলো, একদিন বুঝবে ঈশান, ভালোবাসা বয়সে মাপে না, অনুভূতিতে মাপে। কিন্তু তখন হয়তো আমি অনেক দূরে থাকবো। তুলি চলে গেল দূরে, আর ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে। বুকের ভেতর কোথাও এক অজানা শূন্যতা আর অপরাধ বোধ ধীরে ধীরে জন্ম নিচ্ছে, কিন্তু মুখে যে স্বীকার করতে পারছে না। সেদিন সন্ধ্যার আলোয় একটা সম্পর্ক ভেঙে গেল নিঃশব্দে। কেউ কিছু বলেনি, কিন্তু আকাশটা যেন কেঁদে উঠেছিল নীরবে। ঈশান বেরিয়ে আসলো অতীতের স্মৃতি থেকে। ঈশান ধীরে ধীরে বিছানার পাশে দাঁড়ালো। চোখে তার কাছে এক অদ্ভুত উষ্ণতা, বুকের ভেতর এক অজানা চাপ। তুলির নিঃশ্বাস ধীরে ধীরে চলছে, ঘুমে ওর চোখ বন্ধ, অথচ ওর উপস্থিতি পুরো ঘর ভরে দিয়েছে। ঈশান একটা নিঃশ্বাস নিল এবং তুলির কাঁধের কাছে আসতে গিয়ে বসলো। জানো জান, সেদিনের জন্য আজও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। তুমি জানো আমি তোমাকে কতবার ফোন করেছি, কতবার তোমার খোঁজ নিয়েছি, কিন্তু কখনোই তোমার ফোনে কোনো উত্তর পাইনি, তোমার কোনো খবর পাইনি। আমি জানি তুমি হয়তো অভিমান করে দূরে হারিয়ে গিয়েছিলে। ঈশান একটা ক্ষণ থেমে রইল। বুকের ভেতর এক অচেনা ব্যথা চাপা দিতে চেষ্টা করে। কিন্তু যেদিন আমি তোমাকে আমার বউয়ের বেশে দেখলাম, আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। জানি বললে তুমি আরো বেশি রেগে যেতে, তাই নিজের অনুভূতিগুলো লুকিয়ে রেখেছিলাম। তুলির ঘুমের নিঃশ্বাস ধীরে ধীরে গভীর হলো, আর ঈশান তার হাত ধীরে ধীরে তুলির কোমল কাঁধে রাখলো। আমি জানি সেদিন তোমাকে খুব কষ্ট দিয়েছি, জানি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এবার ঈশান হঠাৎ তুলির হাত নিয়ে বুকে জড়িয়ে ধরল, তার ঠোঁটে ধীরে ধীরে তুলির কপালে, তারপর কপালের উপর, অবশেষে ওর ঠোঁটে ঠোঁট রেখে একটা হালকা চুমু দিল। চুমুর নরম স্পর্শে তুলির ঘুমের রেখা আরো শান্ত হয়ে গেল। ঈশান তখনও তার বুকে আঁকড়ে ধরে রাখলো, যেন এই মুহূর্তে শুধু এই ঘর, এই রাত আর এই মানুষই সবকিছু। ঘুমিয়ে থাকো জান, আমি পাশে আছি।
আর কখনো তোমাকে কষ্ট দেব না। বিস্ময়, শান্তি আর আবেগের মিশ্রণে দুজনে সেই মুহূর্তে নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। বাতাস ধীরে ধীরে আসতে বইছে, ঘরটা ভরে আছে নরম আলোয় আর তাদের নিঃশব্দ ভালোবাসায়। সকালের আলোটা হালকা করে পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে। বাতাসে মৃদু শীতলতা, জানালার পাশে দুলছে তুলির আঁচল। তুলি আস্তে আস্তে চোখ খুলে দেখে ঈশান ওর গলা জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। ওর বুকের উপর ঈশানের হাত রাখা আর মুখটা ডুবে আছে তুলির কাঁধে। তুলির মুখে বিরক্তি ছায় ফুটে উঠল ও নরম কণ্ঠে বলল, ঈশান ছাড়ো বলছি, প্রতিদিন এই কাণ্ড কিন্তু ভালো লাগে না একটু। ঈশান ঘুমের ঘরে মৃদু হাসলো আর হাত আরো শক্ত করে তুলির কোমর জড়িয়ে ধরল। আমি এভাবেই থাকবো? বউকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না আমার। পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো আমাকে এক্ষুনি। ছাড়বো কেন? বউকেই তো ধরেছি, বাইরের কাউকে তো না। আমার মতো বয়স্ক মানুষকে তোমার মতো ইয়াং ছেলে বউ হিসেবে মানবে কেন? বলে ঈশানের মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল। ঘুম যেন হাওয়ায় উড়ে গেল তার চোখ থেকে। সে ধীরে ধীরে উঠে বসল, চোখের একটু কষ্টে ছায়া, মুখে গভীরতা, চুপচাপ ভাব। তুলি, তুমি আবার সেই পুরনো কথাগুলো তুলছো? ওসব অনেক আগের কথা। আমি রেগে গিয়ে বলেছিলাম, বুঝতে পারোনি? রেগে বললেও তো সত্যি বলছিলে, তাই না? ঈশান নিঃশব্দে তাকিয়ে রইল ওর চোখের দিকে, চোখের ভেতর হাজারটা না বলা অনুশোচনা। ও আস্তে আস্তে তুলি পিছনে গিয়ে বলল, জানো, আমি আজও সেই কথাগুলোর জন্য নিজেকে ঘৃণা করি। তুমি যদি জানতেও পারতে কতটা কষ্টে কাটিয়েছি তোমার অভিমানের সময়টা। তুলি কিছু না বলে চুপ করে রইল। জানালার আলো ওর চোখের কোণে জমে থাকা জলকণাকে আলতো করে ঝলমলিয়ে তুলল। ঈশান আলতো করে ওর কাঁধে হাত রাখল। আমি তোমাকে হারিয়ে ভেবেছিলাম আমার জীবন থেমে গেছে। এখন তোমাকে বউ হিসেবে পেয়ে মনে হয় ভাগ্য দ্বিতীয়বার আমাকে সুযোগ দিয়েছে, আর আমি এবার একটু ভুল করব না। তুলি চুপচাপ মাথা নিচু করে বসে রইল, কিছু বলল না, কিন্তু ওর চোখের কোণে যে অশ্রুবিন্দু জমেছে সেইটা বলে দিচ্ছে ওর ভেতরে এখনো ঈশানের জন্য সেই ভালোবাসাটা বেঁচে আছে, আগের মতোই গভীর, শুধু আছে শুধু একটুখানি অভিমান মিশে। সকালে সূর্যটা তখন জানালা বেয়ে নরম আলো ছড়িয়ে দিচ্ছে। ঘর জুড়ে এক ধরনের শান্ত নীরবতা, চায়ের গন্ধ, ভাতের ভাপ আর দূরে পাখির ডাক। খাওয়া দাওয়া পর তুলি আস্তে করে ওড়নাটা গলায় জড়িয়ে ঈশানের দাদির রুমে ঢুকে গেল। দাদি বিছানায় বসে নামাজের পর তো পড়ছিলেন। তুলিকে দেখে হেসে বলেন, কিরে নাতবো, 2 দিন হয়ে গেল, মনে তো হচ্ছে স্বামীর আদর ভালোবাসা পেলি না এখনো, তাই না? দাদি, একটা কথা বলো তো, আমার সাথে তোমার নাতির বিয়ে দিলে কেন? দাদি অবাক হয়ে চশমাটা খুলে তুলির মুখের দিকে তাকালো। কেন রে নাতনি, আমার নাতনি কি দেখতে শুনতে খারাপ? তোমার নাতি খারাপ হতে যাবে কেন দাদি? খারাপ তো আমি। আমার মতো একটা বয়স্ক মেয়ের সাথে তোমার নাতির বিয়ে না দিলেও পারতে। দাদি ধীরে ধীরে হাসলেন। সেই হাসিটা ছিল অভিজ্ঞতা, ভালোবাসা আর একটু খুনসুটি। আমার নাতির উপর খুব অভিমান তোর, তাই না রে? তুলি চুপ করে রইল, ওর চোখের কোণ ভিজে উঠেছে। দাদি আরো কাছে টেনে নিলেন। অভিমান তো তার সাথেই থাকে যাকে মানুষ ভালোবাসে নাতনি। আমি তো আর তোমার নাতিকে ভালোবাসি না দাদি। ভালোবাসিস না? তোর চোখে তাকালেই আমি দেখি তুই আমার নাতিকে কতটা ভালোবাসিস। চোখ কখনো মিথ্যে বলে না তুলি। তুলি চুপ। দাদির কথা শুনে বুকের ভেতর হালকা কেঁপে উঠল। মুখ ঘুরিয়ে বলল, সব ভুল ধারণা তোমার দাদি, আমি অনেক আগেই সব শেষ করে দিয়েছি। ভালোবাসা কখনো শেষ হয় না তুলি, কেবল মানুষ লুকিয়ে রাখে সময়ের আড়ালে। এখন উঠি দাদি, অনেক কাজ আছে। তুলি ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে দাদি তাকিয়ে রইলেন ওর ঠোঁটের দিকে, চোখে এক ফোঁটা অশ্রু, ঠোঁটে মায়া ভরা হাসি, আর মনে মনে বললেন, যে চোখে ভালোবাসা থাকে সে মুখে যতই না বলুক হৃদয়ে জানে ভালোবাসা কখনো মরে না। দুপুরের রোদটা তখন উঠান জুড়ে ছড়িয়ে পড়েছে। রান্নাঘরের ভেতর গরম ভাপ উঠছে পোলাওয়ের হাঁড়ি থেকে। তুলি চুপচাপ বসে সবজি কেটে দিচ্ছে, পাশে ঈশানের মা তরকারি নেড়ে দিচ্ছেন।
বৌমা, রান্না কিন্তু বেশ ভালো হচ্ছে। আপনি পাশে থাকলে খারাপ হবার কথাই না মা। মা, কফিটা দিয়ে দাও না। যাও তুই লিমা, ঈশানকে কফিটা দিয়ে এসো। মা, আপনি দিয়ে আসুন না, বা না হয় কাজের আন্টিকে বলুন দিয়ে আসতে। আরে এইটা বললে তো হবে না মা, তোমাদের নতুন বিয়ে হয়েছে, এখন তোমাকে ঈশানের আশেপাশে থাকতে হবে। বউ ওই দূরে থাকলে চলবে নাকি? তুলি কিছু না বলে নিঃশব্দে কফি বানাতে লাগলো। কাপের ভেতর থেকে বাষ্প উঠছে, সেই বাষ্পে যেন নিজের অভিমানটাও মিশে যাচ্ছে। তারপর কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে ঈশানের রুমের দিকে এগোলো। দরজার সামনে দাঁড়িয়ে হালকা করে বলল, কফি। দরজা ঠেলতেই ঈশান ভেতরে তাকালো, মুখে একরাশ দুষ্ট হাসি। তুলি কাপটা টেবিলে রাখতেই হঠাৎ পেছন থেকে ঈশান এগিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। তুলি ঘরে ঢুকতে না ঢুকতেই ঈশান ওর পেছন থেকে আস্তে করে জড়িয়ে ধরলো। এই ঈশান, কি করছো তুমি? ছেড়ে দাও। এতদিন পর নিজের বউকে জড়িয়ে ধরলে অপরাধ নাকি? জানি না, তুমি ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি, আরো কাছে আসার জন্য ধরেছি। তুলি চোখ ঘুরিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু ঈশানের বাহু আরো শক্ত হয়ে এলো। ওর নিঃশ্বাস মিশে গেল তুলির গলায়। তুলি কাঁপছে, কিন্তু মুখে জেদ। ছাড়ো ঈশান, কেউ দেখে ফেলবে। তাতে কি, সবাই জানে তুমি আমার বউ। ঘরটা তখন একদম নিস্তব্ধ। বাতাসে হালকা কফির গন্ধ ভেসে বেড়াচ্ছে, তবুও যেন ভারী একটা নীরবতা ঘিরে আছে দুজনকে। তুলি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, মুখটা লাল, চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠেছে। তুমি আমার সাথে একদম নাটক করো না ঈশান। নাটক? তুমি কি বলছো জান? হ্যাঁ, নাটক। ভালোবাসার নাম করে তুমি যা করেছিলে সেটা কি কম? এখন আবার এমন ভান করছো যেন সব ঠিক আছে। ঈশান নিঃশব্দ হয়ে গেল, চোখে লজ্জা আর অনুশোচনার ছায়া। তারপর ধীরে ধীরে বলল, নাটক না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি তুলি। ভালোবাসি বলেই ভুল করেছি, ভালোবাসার কারণেই তো তোমাকে অপমান করেছিলাম সবার সামনে। অপমান করেছিলে? না ঈশান, ওটা অপমান না, ওটা ছিল আমার জন্য মৃত্যু। সবার সামনে তুমি বলেছিলে তুমি আমার জন্য পড়তে পারছো না, কিছু করতে পারছো না, তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে আমার মতো বয়স্ক মহিলার জন্য। সেদিন আমি মরেও বেঁচেছিলাম ঈশান। জান, সত্যি মাফ করে দাও। আমি রাগের মাথায় কি না কি বলে ফেলেছি। আমি তোমার চোখে চোখ রেখে তখনও তোমাকে ভালোবেসেছিলাম, শুধু রাগে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি জানতাম না আমার কথায় তুমি এতটা ভেঙে যাবে। রাগের কথায় মানুষ সবসময় সত্যি কথাই বলে ঈশান। তখন তোমার মুখে যে কথা ছিল সেটা তোমার মনের কথাই ছিল। ঈশান চুপ হয়ে গেল। ওর ঠোঁট কাঁপছে, হাত বাড়িয়ে তুলির হাত ধরতে চাইল, কিন্তু তুলি হাত সরিয়ে নিল। এবার আমাকে আমার মতো থাকতে দাও, যতটা কষ্ট দেবার ছিল সব দিয়েছো, আর কিছু বাকি রেখো না। তুলি ধীরে ধীরে ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। ঈশান নিঃশব্দে দাঁড়িয়ে রইল, ওর পেছনে শুধু ফিসফিসিয়ে বলল, আমি এখনো তোমাকে ভালোবাসি তুলি। তুলি পেছন ফিরে তাকালো না। দরজাটা তুলি খুলে বাইরে বেরিয়ে গেল, আর ভেতরে ভেতরে শুধু কফির গন্ধটা রয়ে গেল, একটা অসমাপ্ত ভালোবাসার মতো, যেটা হয়তো কখনো মিশে আছে তাদের নিঃশব্দ নিঃশ্বাসের ভেতর। রাতের খাবার টেবিলে সবাই একসাথে বসেছে, গরম ভাতের গন্ধে চারিদিক ভরে আছে, মাঝে মাঝে থালাবাটির শব্দে শান্ত সন্ধ্যাটা আরো ঘরোয়া লাগছে। ঈশানের বাবা চামচ নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, কালকে কিন্তু তুলিকে নিয়ে বাবার বাড়ি একটু ঘুরে আসিস ঈশান। ওর বাবা ফোন করেছিল, আজ বিকেলে বলল মেয়েকে খুব দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ তাই তো, বিয়ের পর থেকে ওর বাড়ির কেউ একবারও দেখে যেতে পারেনি মেয়েটাকে। কালকে নিয়ে যা বাবা, সকালেই বেরিয়ে পড়িস। ঠিক আছে মা, কাল সকালেই নিয়ে যাব। তুলি চুপচাপ বসেছিল, মাথা নিচু। ঈশানের কথাই একবার তাকালো, চোখে একটু অনিশ্চয়তার ছাপ, যেন ভাবছে ও কি সত্যি নিয়ে যাবে নাকি এটা শুধু মান রক্ষার জবাব। দাদি তখন নরম গলায় বললেন, নাতবু, তোর মুখটা এমন গম্ভীর কেন রে? বাবার বাড়ি যাচ্ছিস, মন তো খুশি হওয়া উচিত। কিছু না দাদি, একটু ক্লান্ত লাগছে। আমার নাতবু যদি ক্লান্ত থাকে তাহলে নিশ্চয়ই আমার নাতি তাকে ঠিক করে ঘুরিয়ে আনবে কালকে, তাই না ঈশান? খাবার টেবিলের পরিবেশ আবার হালকা হয়ে গেল।
তুলি নিঃশব্দে ভাতের শেষ কাটা তুলল, কিন্তু বুকের ভেতরটা কেন জানি হালকা কাঁপছে। সত্যি কি ঈশানের সঙ্গে সে যেতে চাই, নাকি এখনো সে অভিমানটুকু বাধা হয়ে দাঁড়াবে? রাত অনেকটা পেরিয়ে গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটায় টিকটিক শব্দটা যেন ঘুমন্ত রাতের বুক চিরে বাজছে। তুলে আস্তে করে ঘরের দরজাটা খুলে ঢুকলো। ঈশান তখনও ঘুমায়নি, বিছানার পাশে বসে ল্যাপটপে কাজ করছে। পর্দার আড়ালে মুখে পড়ে আরো শান্ত, আরো মনোযোগী লাগছে তাকে। তুলি একটু দ্বিধায় থেমে থাকলো, তারপর ধীরে দরজা বন্ধ করে ভেতর থেকে দরজা লাগিয়ে নরম গলায় বলল, দেখো ঈশান, তুমি যদি লোক দেখানোর জন্য যেতে চাও তাহলে তোমার যাওয়ার দরকার নেই, আমি ড্রাইভার নিয়েই চলে যাব। ঈশান ল্যাপটপ বন্ধ করে তুলির দিকে তাকালো, চোখের ক্লান্তি কিন্তু মৃদু হাসিটা যেন সব ধুয়ে দিল। সে উঠে এসে ধীরে ধীরে তুলির সামনে দাঁড়ালো, তারপর নিঃশব্দে তার দুই কাঁধে হাত রাখলো। তোমার কেন মনে হচ্ছে আমি নিজের ইচ্ছে ছাড়া যাচ্ছি না তুলি? এখন হয়তো যাবে, তারপর আবার বলবে আমার জন্যই যেতে বাধ্য হয়েছিলে। আমি চাই না কেউ তার মনের বিরুদ্ধে আমার জন্য কিছু করুক। তুলি, তুমি সবসময় পুরনো কথা টেনে আমাকে কথা শোনাবে না প্লিজ। আমি এখনকার কথা বলছি। আমি সত্যি যেতে চাই, তোমার পাশে থেকে তোমার মুখে হাসিটা দেখতে চাই। তুলির চোখ মুহূর্তের জন্য একটুখানি নরম ভাব এলো, কিন্তু সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। আমি তো তোমাকে কথা শোনাচ্ছি না ঈশান, পরে যা ঘটনা হতে পারে আমি শুধু সেটাই বললাম। আমি নিজে যেতে না চাইলে কেউ আমাকে বাধ্য করতে পারবে না তুলি। শুধু শুধু এসব কথা বলো না। রাতের বাতাসে হালকা ঠান্ডা ভাব মিশে আছে। তুলি বাথরুম থেকে বেরিয়ে এলো, হালকা গোলাপি রঙের নাইট ড্রেস পরে, চুল ভেজা, গাল জোড়া লালচে। অজান্তেই যেন সৌন্দর্যের এক উচ্চারিত ছোঁয়া। ঈশান দাঁড়িয়ে রইল নিঃশব্দে, চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে সেই পুরনো অভিমান, ভুল বোঝাবুঝি সবকিছু এই মুহূর্তে মিলিয়ে যাচ্ছে তুলির নরম উপস্থিতিতে। তুলি কিছুটা স্বস্তিতে বলল, কি দেখছো এভাবে? ঈশান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, কণ্ঠে কেমন যেন গভীর, ভারী, নরম। জানো তুলি, তোমাকে এভাবে দেখে মনে হয় আমি যত দূরেই যাই না কেন তোমার কাছেই ফিরে আসবো বারবার। তুলি বুকের ভেতরটা হঠাৎ কেমন কাঁপলো, কিছু বলতে গিয়ে থেমে গেল। ঈশান কাছে এসে তার কাঁধে হাত রাখলো, খুব ধীরে তাকে নিজের বুকে টেনে নিল। তুলি মুহূর্তেই ঈশানকে ধাক্কা মেরে সরাতে চাইল, কিন্তু ঈশান কিছুই মানল না। এই তুলিকে আরো কাছে টেনে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলি মুহূর্তেই ছটফট করে উঠল, কিন্তু ঈশান তাকে ছাড়ল না। তুলি নাইট ড্রেসের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিল, কোমরে হালকা চাপ দিল। তুলির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে ঈশানকে ধাক্কাতে থাকলো। ঈশান এবার তুলির গলায় মুখ ডুবিয়ে চুমু খেতে শুরু করলো। তুলি রেগে বলল, ঈশান ছাড়ো বলছি, ভালো হবে না কিন্তু। ছাড়তে পারবো না আমি তোমাকে ভালোবাসতে চাই। ঈশান তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। মোটেও বাড়াবাড়ি করছি না, আমি আমার বউকে ভালোবাসছি। বউকে ভালোবাসা কোনো অপরাধ না। ঈশান তুলিকে এক ঝটকায় কোলে তুলে নিল, তারপর বিছানায় গিয়ে শুয়ে দিল। তুলি ওঠার চেষ্টা করতে ঈশান তার উপর শুয়ে পড়ল। তারপর তুলির ঠোঁট আঁকড়ে ধরল, আস্তে আস্তে ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। তুলির চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে কিছু না বলে সহ্য করল। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, শুধু জানালার বাইরে হালকা বাতাসে পদ্মা তুলছে। তুলি বিছানায় চুপচাপ শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু বুকের ভেতরটা যেন কাঁপছে। নিঃশব্দ কান্নায় ঈশান ধীরে ধীরে কাছে এসে তার গালে হাত রাখলো। অনুভব করলো তুলির চোখের কোণে জল গড়িয়ে পড়ছে। নরম কণ্ঠে বলল, কান্না করো না জান, আমি তো তোমাকে ভালোবাসি। এই ভালোবাসাকে জোর ভাবো না, এটা আমার মনের সত্যি। তুলি চোখ খুলে তাকালো নিঃশব্দে, চোখের পানি গড়িয়ে গেল। ভাঙ্গা কণ্ঠে বলল, কেন আমি এটা ভালোবাসা ভাবতে যাব? ঈশান, সেদিন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? যেদিন তুমি সবার সামনে আমায় অপমান করেছিলে, বলেছিলে আমার কারণে তোমার জীবন নষ্ট হচ্ছে, তোমার ক্যারিয়ার নষ্ট হচ্ছে। জান, মানুষ মাত্রই তো ভুল করে। আমি সেদিন খুব বড় ভুল করেছিলাম। রাগের মাথায় কিছু না ভেবে এমন কথা বলে ফেলেছিলাম যা তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে। সেই এক ভুলের জন্য আমি কত বছর হারিয়ে ফেলেছি জানো? তোমার অপমান,
তোমার ঠান্ডা কথাগুলো আমার বুকের ভেতরে পাথরের মতো জমেছিল। কত রাতে আমি কেঁদেছি, নিজেকে প্রশ্ন করেছি আমি কি এতটাই অযোগ্য ছিলাম তোমার ভালোবাসার জন্য। ঈশান ধীরে ধীরে তুলির মুখ নিজের হাতে তুলে নিল, চোখের দিকে তাকিয়ে বলল, জান, আমি তোমার সব কষ্ট দূর করে দেব আমার ভালোবাসা দিয়ে, আমার জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে কোনো অভিমান, কোনো কষ্ট তোমার জীবনে আসতে দেব না। তুলির চোখ আবারও ভিজে উঠল। ঈশান তার কপালে চুমু দিল, নরম শান্ত ভালোবাসায় ভরা এক আশ্বাসের মতো। সকালে সূর্যের আলো রোদ ঘরে ঢুকেছে। তুলির মন আজ একটু অন্যরকম। সেদিনের কষ্টের ছায়া এখন কমে এসেছে, ভেতরে যেন হালকা নরম ভাব জাগছে। সে গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছে নিচ্ছে। ঈশান পেছন থেকে আস্তে করে কাছে এলো এবং নিঃশব্দে তুলিকে জড়িয়ে ধরল। তুলি হঠাৎ চমকে ওঠে, তার চোখ বড় বড় করে বলল, কি হয়েছে ঈশান? কিছু না জান, শুধু বলতে চাচ্ছি আজও তোমাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে, আর চাপা মারতে হবে না। সত্যি জান, প্রথম দিন তোমাকে যেমন সুন্দর মনে হয়েছিল আজও ঠিক সেই রকম সুন্দর লাগছে। তুলির মনে হালকা এক উষ্ণতা অনুভূতি ঘুরে বেড়াচ্ছে। ঈশানের কথাই সে নিজেকে শান্ত রাখতে পারছে না, কিন্তু অভিমানটাকে প্রকাশ করতে পারছে না। ভেতরে মনে মনে একটা ছোট্ট হাসি ফুটে উঠল আর মনে মনে বলল, হ্যাঁ, আজ আমার মন সত্যিই ভালো। তুলি আর ঈশান রেডি হয়ে নিচে নামলো। দুজনেই একে অপরের দিকে চোখ রেখে ছোট্ট হাসি দিল। ঈশান বলল, চলো এখন সবাইকে বলে আসি। হ্যাঁ চলো। নিচে নামতে দাদি তুলিকে দেখে বলল, চোখে মায়া আর হাসি মিশিয়ে বলে, কিরে নাতনি, আজ মনে হচ্ছে আমার দাদু ভাই তোকে আদর করেছে। দাদি তুমিও না? লাজুক হওয়ার কিছু নেই, আমার নাতি তোমাকে ভালোবাসে, আদর করলে ভালোই লাগে। ঈশান হাতটা তুলির কাঁধে রাখলো। তুলির গালে হালকা লালিমা খেল, কিন্তু সে কিছুই না বলে চুপচাপ হেসে নিল। তারপর এক এক করে সবার থেকে বিদায় নিয়ে তারা চলে গেল তুলির বাড়ির উদ্দেশ্যে। তুলি আর ঈশান গাড়িতে উঠল। দুজনের মুখে হালকা হাসি। ঈশান হাতটা তুলির হাতে ধরে রাখলো। তুলি বাড়িতে পৌঁছাতে তুলির বাবা দরজা খুলে পড়ল, ঈশান স্বাগতম, এতদিন পরে এলে। ধন্যবাদ বাবা, আসলে সময় হয়নি আসার। চলে এসেছো তোমরা? হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। ভাই দারুণ লাগছে আপনাকে দেখে। তোমাদের এত স্নেহ ও আদর পেয়ে আমি ধন্য। রাতে খাওয়া দাওয়ার সময় সবাই টেবিলের চারপাশে বসে। খাবারের মধ্যে তুলির বাবা চোখে হাসি নিয়ে বলেন, ঈশান তুমি এসেছো তো, কয়দিন থেকে যাবে আমাদের সঙ্গে? না বাবা, থাকতে তো পারবো না, পরশু থেকে আমার অফিস খোলা। আমি তো কত আশা করে আসছি, আমার জামাই কয়েকদিন হলেও থাকুক। মা আমি আবার আসবো, নিশ্চয়ই সময় করে আসবো। ঠিক আছে, তবে এত তাড়াহুড়ো করো না, আমাদের সঙ্গে একটু সময় কাটাও। তুলি ঘরে প্রবেশ করলে ঈশানের চোখে অদ্ভুত আনন্দ ঝলমল করতে লাগলো। সে উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে তুলির দিকে এগোলো। জান, আজ সারাদিন তোমাকে কাছে পাইনি, এবার তোমাকে আদর করব। হঠাৎ তুলিকে কোলে তুলে ধাপে ধাপে বিছানায় শুইয়ে দিল। তুলির চোখে অবাক করা এবং লাজ মিশ্রিত রক্তের ছাপ। আরে কি করছো, সরো তো। না জান, সারাদিন তোমাকে কাছে পাইনি, আজ শুধু তোমার জন্যই সব আদর। তারপর ধীরে ধীরে তুলির গাল ও ঠোঁটে কোমল চুমু দিতে লাগলো। তুলির মনটা অচেনা রকম উত্তেজনা আর লজ্জায় ভরে উঠল। সে একটু রেগে বলল, ঈশান হয়েছে তো, থামো এবার। আমি থামবো না জান, আজকে রাতটা শুধু তোমার জন্য। তুলি নরমভাবে হাত বাড়িয়ে ঈশানকে থামানোর চেষ্টা করল, কিন্তু ঈশানের চোখে স্নেহ, আদর আর ভালোবাসার একাকার ঝলক। এই মুহূর্তে দুজনে শুধু একে অপরের মধ্যে হারিয়ে গেল। দিন দিন ঈশানের আদর, স্নেহ আর মধুর কথাই তুলির মন ধীরে ধীরে গলে গেল। আগের সব অভিমান, রাগ আর দূরত্ব যেন কেবল অন্ধকারের মতো হারিয়ে যাচ্ছিল। এক সন্ধ্যায় তুলিকে বসতে দেখে ঈশান ধীরে ধীরে এগিয়ে এলো। জান, আজ সারাদিন তুমি আমার চোখের সামনে নেই, তাই মনে হচ্ছে কিছু কম। তুমি কাছে আসবে নাকি?
ঈশান তুমি জানো আমি ঈশান হাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। আর কিছু বলো না জান, শুধু আমার কাছে থাকো। তুলি কিছুক্ষণের জন্য নীরব হয়ে ঈশানের চোখের দিকে তাকালো, তারপর হালকা হাসি দিয়ে বলল, তোমার ভালোবাসায় হ্যাঁ আমি আর রাগ রাখতে পারছি না। তাই তো বলছিলাম জান, সব অভিমান ভুলে শুধু আমাদের ভালোবাসা থাকুক। তাদের হাত জড়ানো, চোখের দিকে চোখ রাখা সেই বিশ্বাস ভরা মুহূর্তে সব কষ্ট, সব ভুল, সব গ্লানি মিলিয়ে গেল। দুজন দুজনকে চেয়েছিল একেবারে কাছে, প্রতিটি স্পর্শই ছিল প্রেমের চুম্বক। তুমি জানো আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি যদি পাশে না থাকো জীবন ফাঁকা মনে হয়। আর আমি চাই শুধু তোমার কাছে থাকতে। রাতের নরম আলোয় তারা একে অপরকে আঁকড়ে ধরে, প্রতিটি ভালোবাসাই মুহূর্তকে নিজের মনে মিশিয়ে নিল। আর কোনো রাগ অভিমান ছিল না, শুধু একে অপরের প্রেমে পূর্ণ দৃষ্টি হৃদয়ে। ঈশান অফিস থেকে আসে, হাতে তুলির জন্য একটি কালো সুন্দর শাড়ি আর ফুলের গাছ জানিয়ে এলো। জান আজ তুমি এটা পড়ো। এসব কেন ঈশান? ঈশান ধীরে তুলির হাত ধরল, চোখে মায়ের আগলে ছাড়িয়ে বলল, আজ আমি তোমাকে মন ভরে দেখতে চাই জান। আমি চাই তোমাকে রাতের পরী লাগুক। তুমি আবার এসব বলছো? না জান, সত্যি বলছি। আজ তোমার প্রতি আমার ভালোবাসা যেন চোখে চোখে প্রকাশ পায়। শাড়ি হাতে নিয়ে ধীরে ধীরে পাল্টাতে লাগলো। ঈশান কাছে এসে শুধু তাকিয়ে থাকে, এক নিঃশ্বাসে তুলির সৌন্দর্য ভরে নিতে চাইল। তার চোখের কোণে সেই মায়া ও উত্তেজনা মিলিয়ে তুলিটিতই আরো নরম হয়ে গেল। জান আজ তোমাকে অনেক আদর করব, বারণ করতে পারবে না কিন্তু। ফুলের গজরায় মিষ্টি ঘ্রাণে ঘর ভরে উঠল, আর কালো শাড়ির সাথে তুলির কোমল হাসি মিলিয়ে ঈশানের চোখে যেন স্বপ্নের নায়িকা হয়ে উঠল। ঈশান ধীরে ধীরে তুলির কাছে এসে তার চুলের মুখ ডুবিয়ে দিয়ে ফুলের ঘ্রাণ নিল, তারপর আস্তে আস্তে চুমু দিতে লাগলো। তুলির শাড়ি খামচে ধরল। ঈশান তুলিকে কোলে করে বিছানে নিয়ে শুয়ে দিল, তারপর বলল, শাড়িতে তোমাকে অপরূপ লাগছে জান, কিন্তু শাড়ি ছাড়া বেশি ভালো লাগবে। ঈশান কি বলছো এসব? হুশ জান, কোনো কথা না, শুধু উপভোগ করো এই মুহূর্তটা। ঈশান ধীরে ধীরে তুলির শাড়ি খুলে বুকে মুখ ডুবিয়ে দিল, তারপর আস্তে আস্তে চুমু দিতে লাগলো। গলায় মুখ ডুবিয়ে রেখে ব্লাউজ খুলে ছুঁড়ে মারল, তারপর বুকে মুখ ডুবিয়ে দিল। চুমুতে ভরিয়ে দিতে লাগলো তুলিকে। তুলিও চোখ বন্ধ করে সবটাই সহ্য করে নিল, কারণ এটা যে স্বামীর ভালোবাসা। রাত গভীর হলো, ভালোবাসাও বাড়তে লাগলো। সকাল হয়ে গেছে, ঈশান অফিসের জন্য রেডি হয়ে গেছে। ঈশান অফিসের জন্য বের হতে প্রস্তুত, ব্যাগ কাঁধে নিল। তুলির চোখে হালকা উদাসীনতা, কিন্তু মুখে হালকা হাসি। সে ঘরে কাজ সামলাচ্ছে, রান্নাবান্না, ঘর গোছানো, নিজের মধ্যে ব্যস্ত। ঈশানের মা রান্নাঘরে চা হাতে দাঁড়িয়ে ঈশানের দাদির দিকে বলল, মা তুলি আজ সকালে কিছুটা চুপচাপ আছে মনে হচ্ছে। ওটা অভ্যাস তার, তাই ভাবিস না, কিন্তু চোখে যেন একটু আনন্দ আছে। দুপুরের সময় ঈশান ফোন করলো। তুলির নাম দেখে চোখ উজ্জ্বল হয়ে গেল। ফোন ধরতেই বলল, জান তুমি কি করছো? কিছু না, ঘর সামলাচ্ছি। এখন আমি থাকলে আদর করতে পারতাম তোমাকে। সবসময় মজা করো না ঈশান। আদর না করলে গল্প তো করতে পারতাম। হ্যাঁ গল্প করতাম, তবে একা একা ভালো লাগে না, তুমি থাকলে মজা হবে। ঠিক আছে জান, আমি তোমার সাথে আছি, সবকিছু ভাগাভাগি করে শুনবো আর তোমার মুখে হাসি ফিরিয়ে দেব। তুমি কখন আসবে ঈশান? একটু লেট হবে, তবে মনে রেখো আমার মন তোমার কাছে সব সময় থাকবে। তুলির চোখে হালকা উজ্জ্বলতা, মনে মনে ভাবল অফিসে থাকা ছেলেটা ব্যস্ত হলো তার চিন্তা, তার সঙ্গে সব সময়। রাতটা ছিল নিরিবিলি, ঘরে বাতাসে হালকা গন্ধ, জানালার পাশে পদ্ম তুলছে। তুলি বিছানায় বসে চুল শুকাচ্ছে। ঈশান পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু চুপচাপ থাকার পর ঈশান বলে উঠল, আচ্ছা জান, একটা কথা বলো তো। কি কথা? তুমি তো আগে আমাকে কত শাসন করতে, এখন করো না কেন? শাসন করলে তুমি তো বিরক্ত হও, তাই ভাবলাম শান্তিই থাকো। ঈশান মুচকি হেসে তুলির দিকে এগিয়ে গিয়ে, মোটেও না জান, তুমি শাসন করলে আমার ভালোই লাগে, বরং
তুমি যখন রাগে মুখটা লাল করে আমার দিকে তাকাও তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখছি। তোমার ফালতু কথা মাথায় থাকে। ফালতু নয় জান, সত্যি বলছি। তুমি রাগলে একদম আগুনের মতো সুন্দর লাগে। ওই চোখ দুটো, ওই ভ্রু কুচকানো, ওই ঠোঁটের বাঁক, আমি তখন পাগল হয়ে যাই। তোমার শুধু ফালতু কথা মাথায় থাকে, তোমার কথাই কেউ বিশ্বাস করবে না। তুমি না জানলে কে জানবে? আমি তোমার প্রতিটা রাগ, প্রতিটা নীরবতা, এমনকি তোমার অভিমানেও ভালোবাসা দেখি। ঈশান মুচকি এসে তুলির মুখের দিকে এগিয়ে গেল। তুলির চোখ ভিজে উঠল অজান্তেই। ধীরে ধীরে সে মুখ ফিরে ঈশানের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তে ঘরটা যেন আরো নরম হয়ে গেল। ঈশান কাছে এসে কানে ফিসফিসিয়ে বলল, জান, আজ একটু রাগ দেখাও না, খুব মিস করছি তোমার সেই রাগটা। তোমাকে রাগ দেখলে তো তুমি আদর করতে শুরু করবে। ঠিক ধরেছ জান, রাগ মানে আমার কাছে ভালোবাসা। তুলির ঠোঁটে হালকা হাসি ফুটল আর ঈশান আস্তে করে তার হাতটা ধরে নিজের বুকের উপর রাখলো। ঘর জুড়ে শুধু নিঃশব্দ ভালোবাসার ছোঁয়া। 5 বছর কেটে গেছে। এখন ঈশান ও তুলি তাদের ছোট রাজকন্যা আরুর সঙ্গে এক ঘরে বসে আছে। আরু 3 বছরের, কিন্তু কথা বলার বেলায় অনেক পাকা। এমনভাবে কথা বলে যেন বয়স্কদের সঙ্গে তর্ক করছে। হাসি, দুষ্টামি আর মধুর ভঙ্গিতে এসে মা বাবার ঘর আলোকিত করে রাখে। সকালে রোদে আরো খাট থেকে লাফ দিয়ে নামলো। দৌড়ে গিয়ে মায়ের দিকে গিয়ে বলল, মা মা খাওয়া খাইবো না, না খাইলে বড় হব না তো আমি। তুলি হেসে বাচ্চাটাকে কোলে তুলে ধরল। আহা, আমার ছোট রাজকন্যা, খেতে পারছিস না তাই বড় হওয়া কঠিন হবে। আরু শোনো তো, বড় হতে হলে মায়ের কথা শুনে খেতে হবে। বাবা তুমি তো খাও না ঠিক মতো, তাহলে কিভাবে বড় হলে? তুলি আর ঈশান একসাথে হেসে উঠল। তাদের মুখে সেই প্রাচীন ভালোবাসা, হাসি আর আনন্দ সব মিলেমিশে ঘরকে আরো উজ্জ্বল করে তুলছে। পরের দিন তারা সবে বের হলো। ঈশান, তুলি আর ছোট্ট আরু মিলে ঈশানের দাদির কবর জিয়ারতের জন্য। ঈশানের দাদি মারা গেছে 4 বছর আগে, তবে তার জন্য সবাই এখনো গভীর শ্রদ্ধা রাখে। আরু হাত ধরে বলল, বাবা বড় মা কোথায় আছে? আরু, তোমার বড় মা আমাদের দেখছে আকাশ থেকে। আজ আমরা তাকে দেখাতে আসছি যে আমরা কত ভালো আছি। তুলি আর ঈশান একে অপরের হাত ধরল। তারপর আরু ইমানের দাদির কবরের সামনে ফুল সাজাচ্ছিল। সে ফুলের সঙ্গে গোপনে এক মিষ্টি হাসি মিশাচ্ছিল, যেন জানাচ্ছে দাদি এখনো তাদের সঙ্গে আছেন। এবং আরু তো সেই পরিবারের নতুন আনন্দে ঝর্ণা। তুলি ছোট্ট আরুর দিকে তাকিয়ে বলল, আরু, দাদি আমাদের ভালোবাসা দেখছে, তুমি ওকে দেখাবে কত সুন্দর পরিবার আমরা। হ্যাঁ মা, আমি দেখাবো। কবরস্থানের মধ্যে সেই আনন্দ আর স্মৃতির মিশ্রণে ভালোবাসার হালকা বাতাস বইছে। ঈশান ও তুলির চোখে কেবল আরো দুষ্টামির হাসি নয়, বরং সেই মধুর অভিমান আর সুখের ছোঁয়া ধরে দিল। বিকেলে বাড়ি ফেরার পথে আরো গাড়ির জানালা দিয়ে চেয়ে চিৎকার করে বলল, বাবা বাবা আমি হাওয়াই মিঠাই খেতে চাই। আচ্ছা জান, বাবা কিনে দেবে। আরো খুশি হয়ে হাত উপরে উঁচু করে লাফালাফি করতে করতে বলল, আর আমি আইসক্রিমও চাই, চকোলেট, স্ট্রবেরি সবকিছু চাই। ঠিক আছে, সবকিছু পাবি। আর বাবা চকলেটের কেকও চাই, ললিপপও চাই, হ্যান্ড পাপের জুসও চাই। তোমাকে সবকিছু দিব জান। আজ তোকে কোনো কিছুতে অস্বীকার করা যাবে না। হ্যাঁ বাবা, আমি চাই, সব সব চাই আমি। গাড়ি থেকে নামার পরপরই ঈশান আরু সব চাওয়া মিষ্টি কিনে দিল। আরু নিজের খুশি লুকাতে না পেরে বারবার বাবার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ বাবা, তুমি আমার সেরা বাবা। আরো দেখেছিস বাবা কত আদর করে তোকে? হ্যাঁ মা, বাবা আমার সবচেয়ে বেশি ভালোবাসে। বাড়িতে এসে আরুর খুশি আটে না, কারণ সে যা চাইছে সব পাইছে। সে দাদির কাছে গিয়ে বলল, দাদি দেখো বাবা আমাকে কত কিছু কিনে দিছে। বাবা এত কিছু দিল তোমাকে, আমার জন্যও কি কিছু আছে? কিছুতেই না, তোমার বাবার কাছে গিয়ে নাও গা। আমার বাবার জিনিস আমি কিছুতেই তোমাকে দিব না। ঈশান তো আমারও বাবা, জানো। কিছুতেই না, না না, কিছুতেই দিব না। বাবা শুধু আমার বাবা। সবার চোখ হাসিতে ঝলমল করে উঠল। ঈশান হেসে আর তুলি হেসে একসাথে আরুর দিকে তাকালো। ঈশান বলল, আরু, তুমি সত্যি আমার ছোট রাজকন্যা। হ্যাঁ, আমি চাই সবকিছু শুধু আমার জন্য। রাতের নীরবতা ঘরের
চারপাশ জুড়ে ছড়িয়ে আছে। চাঁদের হালকা আলো কাছের জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে তুলির কোমল মুখে পড়ছে। ঈশান ধীরে ধীরে তুলির পাশে এসে বসলো, হাতে হাত নরম করে জড়িয়ে ধরল। জান, আজকের দিনটা তোমাকে নিয়ে ভাবছি, সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমাকে আমার কাছে রাখতে চাই, শুধু তোমার জন্যই। ঈশানের কণ্ঠে কোমলতা আর আগ্রহের মিশ্রণ। তুলি মৃদু কেঁপে তাকালো, চোখে একটু লাজ আর অন্তর থেকে ভেসে আসা উষ্ণতা। তুমি আবার কি এসব বলছো ঈশান? ঈশান মাথা নত করে ধীরে ধীরে তুলির কপালে চুমু দিয়ে বলল, আমি সত্যি বলছি জান, তুমি আমার জীবনের সবকিছুর জন্য দরকারি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তুলির আগে লালিমা চড়ে গেল। সে নিজের অজান্তে একটু কাছে এসে ঘনিষ্ঠ হলো, চোখ বন্ধ করে বলল, তোমার এই কথায় আমার সব অভিমান, সব রাগ, সব ভুল বোঝাবুঝি সব মুছে যায় ঈশান, শুধু থাকে ভালোবাসা। ঈশান হেসে তার চুলে হাত বুলিয়ে আদর করতে করতে বলল, জান, শুধু আজ নয়, এই রাতের মতো প্রতিটি রাত আমি তোমার সঙ্গে কাটাতে চাই, তোমার হাতে হাত রেখে তোমার ভালোবাসায় ভরে থাকতে চাই। তুলি অবশেষে ঈশানের বুকের কাছে মাথা রেখে নিঃশ্বাস হাসি ফেলল। আর তাদের হৃদয় একে অপরের মধ্যে মিলছে, কতটা রোমান্টিক এবং আবেগে ভরে গেছে।